হ্যাঁ, যারা লাইভে আসছে একটু বলে দিতে হবে যে ওকে আছে কিনা সবকিছু। সবকিছু কি ঠিক আছে? একটু যারা লাইভে আসছো তারা বলো যে সবকিছু ওকে আছে কিনা। হ্যাঁ, আদাব। তো শুরুতেই তোমাদের একটু কংগ্রাচুলেশন দিতে চাই অনেক কিছু নিয়ে। হুম। তো 9-10 মনে করো যে আমরাও পার করছিলাম। হ্যাঁ, 9-10 পাশ করে আসছে অবশ্যই। তো পাশ করে আসার সময় আমাদেরও হচ্ছে এই চ্যাপ্টারটা ছিল বস্তুর উপর তাপের প্রভাব। হ্যাঁ, এই চ্যাপ্টারটা ছিল আমাদেরও। এবং আমাদের যখন এই চ্যাপ্টারটা ছিল তখন আমাদের মানে অত ডিটেলস ছিল না আর কি। মনে করো রামসাম কিছু ডিটেলস ছিল, সব ছিল না আর কি। সো আমরা কিছু টপিক হচ্ছে একদম 11-12-এ ওঠার পরে প্রথম শিখছিলাম। হ্যাঁ, লাইফের প্রথম কিছু টপিক দেখছিলাম বা লাইফের প্রথম কিছু টপিক শিখছিলাম খুব ভালো করে। কিন্তু তোমাদের 9-10-এর বই যখন মনে করো যে আমরা যখন 9-10 পাস করে আসি তার কয়েক বছর পর বই চেঞ্জ হয়ে যায়। সো তোমাদের 9-10-এর বইটা আমি দেখতেছিলাম একটু আগে, কারণ আমার তো ক্লাস নেওয়া লাগবে, জানা লাগবে যে কী কী আছে, তাই না? ওমা, আমি তো দেখে পুরো অবাক। আইলা জাদু সব কিছুই আছে। সব কিছুই আছে বলতে 11-12-এ আমরা যা যা পড়াই বা 11-12-এ আমরা যা পড়ছি শুরুর দিক থেকে অনেক কিছু তোমাদের বইয়ে আছে। তো তোমাদের কংগ্রাচুলেশন এই কারণে জানাবো যে তোমরা শিখে আসছো অনেক কিছু, অনেক কিছু শিখে আসছো। আচ্ছা, আমাকে বলো তো এই চ্যাপ্টারটা ছিল কি তোমাদের শর্ট সিলেবাস? আগে এটা আমাকে বলো। শর্ট সিলেবাসে না থাকলে প্যারা আছে। ছিল এটা শর্ট সিলেবাসে? বা তোমাদের সিলেবাসে ছিল কিনা বলো। তোমাদের কি শর্ট সিলেবাস ছিল নাকি ফুল সিলেবাস ছিল? এটা ছিল নাকি বলো? ইয়েস অর নো এটা একটু বলতে হবে আমাকে, তাহলে আমি ওইভাবে পড়াবো আর কি। আমার আগে জানা লাগবে তোমরা কি পড়ছো নাকি পড়ো নাই। আরে কেউ বলো দ্রুত। কি রে, এরা কি বলবে না নাকি? ফুল সিলেবাস এটা ছিল, আচ্ছা ভেরি গুড, তাহলে তো হয়েছেই, তাহলে তো আমার বেশি পড়ানো লাগবে না, তোমরা এটা পারো অলরেডি। হ্যাঁ, পারো অলরেডি, খালি দাগাই দিয়ে বলবো যে এগুলা এগুলা পড়বা তাহলে হয়ে যাবে। তো আসলে বেশি কিছু নাই এটাতে এখন। বেশি কিছু নাই আছে, কিন্তু ওই নামের মধ্যে আবার অনেক কিছু আছে। নামের মধ্যে আছে বস্তু, নামের মধ্যে আছে উপর। উপর তো আর কোনো কিছু না, বস্তু একটা জিনিস। সো নামের মধ্যে কয়েকটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ডগুলো একটু মানে আমাদের এই চ্যাপ্টার তাহলে টাচ হবে। এই বস্তু, এখন বস্তু কয় প্রকারের হতে পারে? আমরা যদি মোটা দাগে দেখি বস্তুকে আমরা নর্মালি জাগতিক যে বস্তুগুলো আছে নর্মালি আমরা কয়েকটা ইয়েতে ক্রাইটেরিয়াতে ভাগ করতে পারি। কঠিন বস্তু, তরল বস্তু, গ্যাসীয় বস্তু, বায়বীয় বস্তু। গ্যাসীয় আর বায়বীয় মোটামুটি সেম, কিন্তু আলাদা, একটু আলাদা, কিন্তু মোটামুটি সেম আর কি ধরে নাও। তাপের প্রভাব, তাহলে বস্তু যেটা সেটা কয়েক রকমের বস্তু আছে। এখন তাপ কি জিনিস? তাহলে এই চ্যাপ্টারে তাপের জিনিসটাও থাকবে যে আচ্ছা হিট বা তাপ কি জিনিস। হুম। তাপ কি জিনিস এটা হচ্ছে আমাদের চেয়ে এখন আর কেউ বেশি বোঝে না, তাই না? আমরা যারা বাংলাদেশে এখন আছি, হ্যাঁ, আমরা যারা বাংলাদেশে বাস করি তাদের কাছে যদি জিজ্ঞেস করা হয় ভাই তাপ কি জিনিস, তখন তোমরা বলবা কি আচ্ছা ভাইয়া একটু সাইডে আসেন, আপনার সাথে কথা আছে। আপনি বুঝতেছেন না তাপ কি জিনিস, আপনি একটু সাইডে আসেন, একটু কথা বলি আপনার সাথে, তাই না? তো তাপ কি জিনিস এটা হচ্ছে আমাদের এখন জিজ্ঞেস করলে দরকার নাই, আমরা বুঝি তাপ কি জিনিস। ঠিক আছে, সো এই যে একটা বিভিন্ন টাইপের বস্তু, এই বস্তুর উপর যে তাপের প্রভাব, হ্যাঁ, এইটার যে মানে মনে করো ফিজিক্স, এখন ফিজিক্স বইয়ের মধ্যে এটা আছে। ফিজিক্স কি করবে? যে কোনো টপিক যখন ফিজিক্স বইয়ের মধ্যে থাকে, ফিজিক্স কি করে? ফিজিক্স হচ্ছে সুন্দর মতো সেটাকে ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করে। ঠিক আছে, সেটার মধ্যে একটু সায়েন্স দেখায় যে আচ্ছা এটার সায়েন্স এরকম, এই কারণে এটা ইফেক্ট এরকম। আবার ম্যাথমেটিক্যালি প্রকাশ করে দেয়। ঠিক আছে, তুমি অনেক কিছু মাথার মধ্যে চিন্তা করে বের করতে দিতে পারবা যে আচ্ছা কতক্ষণ পর এটা টেম্পারেচার কত হবে। ঠিক আছে, বা এটা টেম্পারেচার এমন কেন হচ্ছে, কতটুকু হইতে পারে, কি লেভেলের এনার্জিটাতে থাকবে কিংবা থাকবে না, এসব কিছু তোমার ক্যালকুলেশন করে বলতে পারবে। এসব কিছু করার জন্য তোমার করা লাগবে না, ওই ল্যাবরেটরিতে যায় কাজ করা লাগবে না। সো ফিজিক্স হচ্ছে এই কাজটা করবে এই চ্যাপ্টারে। ঠিক আছে, সো শুরুতেই আমাদের বস্তু কত প্রকার এটা তো ছোটবেলা থেকে শিখছো। সো শুরুতেই আমাদের যে জিনিসটা একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে তাপ কি জিনিস, এবং তাপের সাথে এই একটা জিনিস যে এখন খুব সেটা হচ্ছে তাপমাত্রা। সো দুইটা জিনিস নিয়ে আমাদের মেইন কনসার্ন, একটা হচ্ছে তাপ এবং আরেকটা হচ্ছে তাপমাত্রা। এখন আমি তোমাদের যদি জিজ্ঞেস করি তোমাদের এটা পারা উচিত, তাপ এবং তাপমাত্রা কি এক জিনিস নাকি ভিন্ন জিনিস? এই দেখি কয়জন পারে। তাপ এবং তাপমাত্রা এক নাকি ভিন্ন বলো। তাপ এবং তাপমাত্রা এক নাকি ভিন্ন? অ্যান্সার ইস, হেডিং আলাদা দিচ্ছে তাহলে ভিন্নই হবে, তাই না? তাপও ভিন্ন, তাপমাত্রাও ভিন্ন। এখন তাপ কি জিনিস? তাপ হচ্ছে এক প্রকারের এনার্জি বা শক্তি।
আর তাপমাত্রা কি জিনিস? তাপমাত্রা হচ্ছে এক প্রকারের গণনা। গণনা এখন কিসের গণনা? তাপমাত্রা হচ্ছে একটা বস্তুর তাপীয় অবস্থার গণনা। আচ্ছা, তাপীয় অবস্থা আবার কি জিনিস? মানে এই জিনিসটা কখনো না ক্লিয়ার হয় না যে ঠিক আছে এটা তো গণনা বা একটা তাপমাত্রা, মানে কোনো কিছুর মাত্রা। কিসের মাত্রা? তাপীয় অবস্থার মাত্রা। আচ্ছা, তাপীয় অবস্থা আবার কি? তাহলে তো এটা তাপই হয়ে গেল, সেম হয়ে গেল। অ্যান্সার ইজ নো। ধরো যে তুমি দুইটা জিনিসের কথা চিন্তা করো। একটা হচ্ছে পানি আছে মনে করো একটা গ্লাসে, একটা গ্লাসে কিছু পরিমাণে পানি রাখছো, এবং মনে করো ফ্রিজ থেকে বের করা পানি আর কি, ঠিক আছে? ফ্রিজ হতে বের করা পানি, এবং আরেকটা জিনিস আছে, ধরো যে তোমার তোমার টেবিলে থাকা বই মনে করো, বুক। এখন তুমি হাত দিয়ে টাচ করলেই জাস্ট হচ্ছে বলতে পারবা যে হ্যাঁ, হাত দিয়ে টাচ করলে বলতে পারবা যে এই জিনিসটা হচ্ছে কোনটা বেশি গরম লাগতেছে, কোনটা বেশি ঠান্ডা লাগতেছে। সো হাত দিয়ে টাচ করলে তোমার কাছে কি ফিল হবে? যে বইটা তুলনামূলক গরম, কিন্তু এই ফ্রিজ থেকে বের করা পানি তুলনামূলক ঠান্ডা। তাহলে এই জিনিসটাই হচ্ছে তাপীয় অবস্থা। এই বস্তুটার তাপীয় অবস্থা কীরকম এবং এই বস্তুটার তাপীয় অবস্থা কীরকম সেটা নির্ধারণ করা যায় এটা টেম্পারেচার থেকে। তাহলে তুমি বলতেই পারবা যে এটার টেম্পারেচার কম এবং এটা টেম্পারেচার একটু তুলনামূলক বেশি হবে। কিন্তু তুমি এখানে থেকে খেয়াল করে দেখবা যে তুমি টেম্পারেচার বা তাপমাত্রাটা কম বেশি বলতে পারবা ফিল করে, কিন্তু তুমি কখনো এটা বলতে পারবা না যে আচ্ছা এটাতে কতটুকু তাপ আছে বা এটাতে কতটুকু তাপ আছে। কারণ তাপ কি? তাপ হচ্ছে এক প্রকারের এনার্জি, ঠিক আছে? তোমার কাছে এখন কোনো সিস্টেম নাই বা তোমার কাছে বাসা বাড়িতে কোনো রকমের ডিভাইস নাই যেখান থেকে তুমি সেটার এনার্জি বের করতে পারবা। তুমি একটা বস্তুর এনার্জি তুমি চাইলে এখান থেকে বের করতে পারবা না, বা তুমি চাইলে এই বস্তুটার এনার্জি বের করতে পারবা না। কারণ এই এনার্জির অনেক রকমের ফর্ম আছে, শক্তির বিভিন্ন রকম রূপ আছে, তোমরা শিখেছ। তার মধ্যে একটা বড় সড়ো রূপ হচ্ছে তাপ, বা বড় সড়ো রূপ হচ্ছে হিট এনার্জি যেটা। সো আমাদের প্রথম কথা হচ্ছে এই দুইটা অবশ্যই আলাদা। তাহলে এই দুইটা যদি অবশ্যই আলাদা হয় তাহলে এই দুইটার এককও আলাদা হবে, মাত্রাও আলাদা হবে, সব কিছুই আলাদা। সো এটার একক হচ্ছে কি? তাপের একক হচ্ছে এসআই একক হচ্ছে জুল। এসআই একক হচ্ছে জুল। আর তাপমাত্রার এসআই একক কি? নর্মালি আমরা কেলভিনে প্রকাশ করি, কেলভিন, কিন্তু আরও কিছু একক আছে যেগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো। সো আমরা এসআই একক হিসেবে কেলভিন দেখবো টেম্পারেচার নর্মালি, আর তাপের এসআই একক হচ্ছে জুল। আচ্ছা, এসআই মানে আবার কি? হ্যাঁ, এসআই মানে কি কারো নামের অর্ধেক? মানে কি? মানে নামের প্রথম অংশের গোলা না। এসআই মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, হচ্ছে কি যেন বলে, আরেকটা ভুলে গেছে আমি, স্ট্যান্ডার্ড সম্ভবত কিছু একটা, যাই হোক ওটা আমার মনে নাই ওইটার পুরাটা কি। কিন্তু এসআই হচ্ছে পৃথিবীতে এখন যে কোনো কিছু তুমি চাইলে পরিমাপ করতে চাও তাহলে তোমাকে এসআই এককে পরিমাপ করতে হবে। ওয়াই? কেন? কারণ ধরো তুমি বাংলাদেশ থেকে পড়াশোনা করতেছো এবং তোমার ইচ্ছা হচ্ছে মহাকাশ বিজ্ঞানী হওয়া, ঠিক আছে? মহাকাশ বিজ্ঞানী হয়ে তুমি মনে করো যে নাসার কোনো একটা প্রজেক্টে কাজ করবা। আমি বলতেছি না তুমি নাসায় চলে যাবা, তুমি নাসার কোনো একটা প্রজেক্টে দাওয়াত পাইছো কাজ করার জন্য, একসাথে কাজ করার জন্য বাংলাদেশের হয়ে, ঠিক আছে? ভেরি গুড, তুমি গেছো। যাওয়ার পরে তুমি বললা যে আচ্ছা আমার কম্পিউটারে বা তোমার কম্পিউটারে তুমি যত সব পরিমাপ করছো সব কিছু করছো একটা ভিন্ন এককে, বাঙালি এককে, এবং তারা আমেরিকানরা পরিমাপ করলো আমেরিকান এককে। তখন ঝামেলাটা কী হবে জানো? তখন তোমার কম্পিউটারে যত সব হচ্ছে ডেটা আছে সব কিছুকে কনভার্ট করতে হবে আমেরিকান এককে। খেয়াল করছো? সো এই যে ব্যাপারটা, এটা হচ্ছে ইন্টারন্যাশনালি ফিক্স করা হলো যে না ভাই এমনে চলবে না, আমাদের সবার ফিক্সড হইতে হবে, সারা পৃথিবী ফিক্সড একটা এককে আমাদের চলতে হবে। সো তখন হচ্ছে এসআই একক আসলো। তো শক্তির এসআই একক হচ্ছে জুল, সেটা যে রকমের শক্তি হোক না কেন। তাপের এসআই একক হচ্ছে এই জন্যই জুল। তবে প্রথম থেকে কি পৃথিবী এরকমই ছিল যে সবাই চিন্তা করছে যে আচ্ছা ভিন দেশের কেউ এসে আমাদের এখানে কাজ করবে বা আমরা ভিন দেশে গিয়ে কাজ করবো, এই জন্য এসআই একক দরকার? না, এক এক সময় এক এক রকমের তোমার সিস্টেম বা এক এক সময় এক এক রকমের চিন্তা ছিল। এফপিএস নামের এক একক ছিল, হ্যাঁ, তারপর হচ্ছে সিজিএস নামের এক একক ছিল। আর ওই রকমই হিটের ক্ষেত্রে একটা একক ছিল হচ্ছে ক্যালোরি। হ্যাঁ, পুরনো একক হচ্ছে ক্যালোরি। এই ক্যালোরি নামটা কই থেকে আসছে এটার হচ্ছে একটা সুন্দর ব্যাখ্যা আছে বা সুন্দর
ইতিহাস আছে, ওই ইতিহাসের দিকে আমি যাচ্ছি না এই ক্লাসে, কারণ আমাদের এটা দরকার নাই। আপাতত আমরা দেখব যে ক্যালোরি এবং জুলের মধ্যে কি সম্পর্ক। তো মনে রাখবা 1 ক্যালোরি ইকুয়াল টু হচ্ছে 4.18 জুল। এই যে এই জিনিসটা আমি না বারবার গুলাই ফেলতাম, হ্যাঁ, তোমাদের বয়সে যখন আমি ছিলাম আমি না গুলাই ফেলতাম যে আচ্ছা 1 জুল মানে 4.18 ক্যালোরি, নাকি 1 ক্যালোরি মানে 4.18 জুল। তখন আমি একটা ডিভাইস কিনলাম, ওই ডিভাইসটা না আমাকে অনেক হেল্প করছিল। ওই ডিভাইসটা আমাকে নকল করতে সুবিধা করতো, এবং ওই ডিভাইসটা আমাকে অনেক সব দিক দিয়ে, যে কোনো এক্সামে যাবো ওই ডিভাইসটা আমি নিয়ে যেতাম, এবং এর ফলে যেটা হইতো এই ডিভাইসটা আমাকে অনেক হেল্প করছে। ওই ডিভাইস ছাড়া ধারা যাবে আমি পাসই করতে পারতাম না। এইরকম একটা ডিভাইস হচ্ছে আমি কিনতে পারছিলাম। ঠিক আছে, এই ডিভাইসটা সবসময় চোখের সামনে থাকতো এক্সাম হলে, এবং সবসময় ওই ডিভাইসটা দিয়েই হচ্ছে আমি সব রকমের এক্সাম দিতাম। ঠিক আছে, এবং টিচাররাও আমাকে কিছু দেখে বলে নাই। ঠিক আছে, বলে নাই যে কারণ মোবাইল নিয়ে যাবো তুমি, তোমাকে বলবে যে এক্সপেল ডান, তুমি শেষ। সো ওই ডিভাইসটা নেওয়ার পরে তোমাকে কিছু বলা হবে না। ঠিক আছে, অনেকে সুন্দর ডিভাইস কিনবে ওইটা, অনেকে একটু পুরানো ডিভাইস কিনবে, কিন্তু ডিভাইস একটা। ডিভাইসটা নিয়ে তুমি এটা বের করতে পারবা। আমাকে বলো যে কোন ডিভাইস এটা, মোবাইল নাকি আইফোন? গেস করতে পারে কে কে, দেখি কোন ডিভাইস এর কথা আমি বলতেছি। সো 1 ক্যালোরি 4.18 জুল। হ্যাঁ, এখন এটা থাকতে পারে তোমাদের বিভিন্ন রকম এমসিকিউতে। এখন আমরা যদি ধরো যে কি বলে যে পরবর্তীতে চিন্তা করতে চাই যে আচ্ছা টেম্পারেচার বা বিভিন্ন জিনিসপাতি নিয়ে যখন চিন্তা করা হলো, তখন প্রথম কনসার্ন হলো আচ্ছা এই যে একটু আগে একটা উদাহরণ দিলেন আপনি, ফ্রিজ থেকে বের করা পানি, এটা টেম্পারেচার কম, এবং হ্যাঁ আন্দাজে স্মার্টবোর্ড, এবং বইয়ের হ্যাঁ ক্যালকুলেটর, ভেরি গুড, ডিভাইসটা হচ্ছে ক্যালকুলেটর, এটা নিয়ে যাওয়া কেউ কিছু বলবে না পরীক্ষার হলে। আচ্ছা যাই হোক, আমাদের নেক্সট কনসার্ন হচ্ছে যে আচ্ছা ঠিক আছে হাওয়ার উপর দিয়ে তো দেখলামই যে ক্যালোরি জুলের কথা বলতেছেন, টেম্পারেচারের কথা বলতেছেন, কিন্তু মাপবো কীভাবে? এটা মাপা যাবে কিভাবে? ঠিক আছে, যে আমরা একটা বই নিলাম, একটা 1 গ্লাস ফ্রিজ থেকে বের করা পানি নিলাম, মাপবো কীভাবে? তো মাপার জন্য বিভিন্ন রকমের চিন্তা করা শুরু করলো বিজ্ঞানীরা যে কত ইজিলি মাপা যায়। হ্যাঁ, বিভিন্ন রকমের ওয়ে আছে, তুমি তাকে ইজিলি মাপতে পারো। যেরকম একটা ওয়ে হচ্ছে পারদ থার্মোমিটার। যেটার সাথে বাচ্চাও পরিচিত। এটাতে আমরা কি করি, এটাতে বেসিক্যালি একটা টিউব থাকে, একটা টিউব আঁকাইতে হবে আমার এখন। এবং এই যে টিউবটা থাকে, এই টিউবের নিচে এখানে পারদ থাকে আর কি। কি হলো এটা, পারদ আছে। হ্যাঁ, এবং এই বাইরেরটা কাচের, এবং ভিতরে কি থাকে, ভিতরে তোমার সেটিং থাকে, বা ধরো যে এরকম একটা নল থাকে, যে নল দিয়ে পারদ উঠতে পারে, উপরে নিচে উঠতে পারে। সো এটা একটা নল। এই নল দিয়ে পারদ উঠতে পারবে। ঠিক আছে, এখন এই নলে যেটা হবে, এই নলে পুরাটাই পারদ থাকবে। এখন পারদ কি হবে, পারদ টেম্পারেচারের উপর বেস করে উপরে নিচে ওঠানামা করবে। টেম্পারেচার বেশি হলে উপরে বেশি উঠবে, টেম্পারেচার কম হলে কম উঠবে। সহজ হিসাব, তাই না? বাচ্চারাও বলতে পারবে। তাহলে এখন আমরা একটা পদার্থ ইউজ করলাম, খেয়াল করবা, যেটা হচ্ছে পারদ। তাহলে পদার্থটা কি, পারদ, এবং এটার যে বৈশিষ্ট্যটা আমরা ইউজ করতেছি, বৈশিষ্ট্য, সেটা এটার প্রসারণ। পারদ তাপ পেলে প্রসারিত হয়, তাপ হ্রাস পেলে প্রসারিত হবে না। আমরা প্রসারণটা ইউজ করতেছি পারদের। ভালো কথা। এখন আমাদের কাছে আরো কিছু ডিভাইস থাকতে পারে এরকম, যেরকম আমার কাছে এমন হতে পারে যে একটা গ্যাস জার নিলাম, বা একটা মনে করো টিউব নিলাম, এরকম টিউব। এবং এখানে তোমার যেটা করা হলো যে, আমি দাঁড়াও, এখানে মনে করো যে এখানে সেটিংস আছে, এই সেটিংস দিয়ে বিভিন্ন রকমের কন্ট্রোল করা যায়। এটা একটা টিউব আর কি, বড় সড়ো টিউব, গ্যাসের টিউব। এবং এই গ্যাস টিউবে
তাহলে এই পদার্থটা হচ্ছে গ্যাস, এবং এখানে যেটা করা হলো, গ্যাসের ক্ষেত্রে কি হবে, গ্যাসকে যদি তুমি বেশি তাপ দাও, গ্যাসে কি থাকে, অণু থাকে। গ্যাসের অণুগুলো মাঝখানে কি করে, ছোটাছুটি করে, রাইট? এই যে অণুগুলো আছে এগুলা কি করবে, ছোটাছুটি করবে। এখন তুমি যদি বেশি তাপ দাও তাহলে অণুগুলো ছোটাছুটি আরো বেড়ে যাবে, এবং এর ফলে যেটা হবে, গ্যাস নর্মালি এক্সপান্ড করতে চাইবে। এক্সপ্যান্ড মানে তো বোঝো, সম্প্রসারিত হতে চাইবে। সো গ্যাসটা কি করবে, চারিদিকে এক্সপ্যানশনের জন্য প্রেসার অ্যাপ্লাই করবে। এখানে দুই রকমের জিনিস হতে পারে, বা দুই রকমের হচ্ছে কি বলে যে কেস হতে পারে। কেস ওয়ান যেটা হতে পারে সেটা হচ্ছে যে, যদি আমরা প্রেসার বা চাপ স্থির রাখি, তখন কি হবে, তাহলে যেটা হবে যে প্রেসার বা চাপ স্থির রাখলে এটার আয়তনটা বাড়তে পারে। মানে এটা এমন হইতে হবে টিউবটা যে, ঠিক আছে এটার আয়তনটা একটু বাড়লেও সমস্যা নাই, বা বেশি আয়তনের গ্যাসটা উপর দিয়ে হয়তো একটু বেড়ে যাবে, এরকম কিছু একটা সিস্টেম। তাহলে আয়তন বাড়তে বা কমতে পারে, আয়তন হ্রাস হতে পারে বা কম হইতে পারে। কেস ওয়ান এটা। কেস টু আবার যেটা হইতে পারে যে, না, এখানে আয়তন ফিক্স থাকবে বা ভলিউম বা আয়তন স্থির থাকবে। কি হতে পারে, চাপের কম বেশি হইতে পারে, চাপ বাড়তে পারে, কমতে পারে। সহজ হিসাব দেখো, যে যদি ছোটাছুটি বাইরে যায় তাহলে কি হবে, এই যে অণুগুলা কি করবে, অণুগুলা হচ্ছে সুন্দর মতো এই দেয়ালে দিয়ে ধাক্কা দিবে। এখন যত বেশি পরিমাণে ধাক্কা দিবে, মনে করো যে তোমার এই হাতটা হচ্ছে দেওয়াল, এখানে কিছু একটা ধাক্কা দিতেছে, যত বেশি পরিমাণে ধাক্কা দিবা কি হবে, তত বেশি পরিমাণে তুমি প্রেশার ফিল করবা, চাপ ফিল করবা। ওই জিনিসটাই হবে এখানে, ঠিক আছে? ওই জিনিসটাই। গ্যাস কথা বলতে পারে না, তাই তোমাকে বলতে পারতেছে না, কিন্তু তুমি তো নিজে বলতে পারতেছো, আচ্ছা আমি তো এখানে প্রেশার বেশি ফিল করতেছি, প্রেশার ফিল করবা বেশি। সো যেটা হবে, চাপের হ্রাস বৃদ্ধি হবে। সো এখানে খেয়াল করো, দুই রকমের কেস, পদার্থ গ্যাস, কিন্তু বৈশিষ্ট্য এখানে দুইটা। বৈশিষ্ট্য হইতে পারে আয়তনের হ্রাস বৃদ্ধি, অথবা বৈশিষ্ট্য হইতে পারে হচ্ছে চাপের হ্রাস বৃদ্ধি। সো এই যে কেস ওয়ান, এটাকে বলা হয় হচ্ছে কি স্থির আছে, দেখো চাপ স্থির আছে, এটাকে বলা হয় স্থির চাপ গ্যাস থার্মোমিটার। স্থির চাপ গ্যাস থার্মোমিটার। এবং এটাকে বলা হয় হচ্ছে কি স্থির আছে, আয়তন। তাহলে স্থির আয়তন গ্যাস থার্মোমিটার। আরেকটা উদাহরণ দিতে পারি সুন্দর, সেটা হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্স, যেটা তোমরা চলতরিৎ টাইপের একটা চ্যাপ্টার আছে তোমাদের, যেখানে তোমরা দেখছো যে কারেন্ট কেমনে যাতায়াত করে, ওহমের সূত্র ছিল, ওই চ্যাপ্টারে ছিল। সেখানে কি থাকবে, সেখানে হচ্ছে রোধ থাকে একটা বস্তুর, ধরো রোধ আছে। এখন কথা হচ্ছে, যদি টেম্পারেচার বাড়ে তাহলে কোনো কিছু রোধ বেড়ে যায় কেন? কারণটা হচ্ছে, রোধ কিভাবে আসে, রোধটা হচ্ছে একটা বস্তুর মধ্যে যে ইলেকট্রন আছে, নিউট্রন আছে, প্রোটন আছে, হ্যাঁ, এখন ইলেকট্রন যখন পুশ করতে চায়, সামনে বের হতে চায়, তখন ওই যে যারা স্থির আছে, ধরো যে নিউট্রন, প্রোটন, তারা কি করে, বাধা দেয়। তখন বলে, না ভাই যাওয়া যাবে না, তুমি আকাশে বাতাসে ঘুরে বেড়াবা আর আমরা চুপচাপ থাকবো, হবে না। সো যাইতে বাধা দিবে। বা অনেক আদার্স ইলেকট্রন আছে, যেটা আদার্স ইলেকট্রনকে বাধা দিবে। সো আলটিমেটলি বাধা, ওইটাকেই নাম হচ্ছে, বাংলা নাম হচ্ছে রোধ বা রেজিস্ট্যান্ট, ইংলিশ নাম। সো তো টেম্পারেচার বাড়লে কি হবে, ধরো একটা জায়গায় অনেক গ্যাদারিং আছে, গ্যাদারিং মানে তো বুঝো যে লোকজন বেশি, ওই জায়গায় হুট করে কি হলো, ওই জায়গায় হুট করে মনে করো যে অনেক জোরে সবাই দৌড়াতে চাচ্ছে, তখন আরো কি হবে, তখন আরো ঝামেলা হয়ে যাবে। আরো ঝামেলা বলতে কেউই আগাইতে পারবে না। সো ওই জিনিসটা হবে একদম মাইক্রোস্কোপিক লেভেলের ভিতরে, যে কোনো একটা তারের ভিতরে। তখন কি হবে, যে টেম্পারেচার বাড়লে রোদ আরো বেড়ে যাবে। সো টেম্পারেচার বাড়লে রোদ বাড়বে, ঠিক আছে? সো এখানে যে পদার্থটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে যে কোনো বস্তু বা তার বলতে পারো। আর যে বৈশিষ্ট্যটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে রোধ। তার বলবো না, এখানে পরিবাহী বলি, হ্যাঁ, পারফেক্টলি বললে পরিবাহী বলা উচিত, কারণ সবার মধ্যে দিয়ে সেভাবে কারেন্ট যায় না, পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যায়।
তাহলে দেখো এই পুরো স্লাইডের মধ্যে বা এই পুরো বোর্ডের মধ্যে কয়েকটা জিনিস হচ্ছে আমি একটু মার্কিং করছি। একটা হচ্ছে পদার্থ, এখানে পদার্থ পারদ, এখানে পদার্থ গ্যাস, এবং কিছু বৈশিষ্ট্য। এখানে বৈশিষ্ট্য হচ্ছে প্রসারণ, পারদের প্রসারণ। এখানে বৈশিষ্ট্য হচ্ছে গ্যাসের আয়তনের হ্রাস বৃদ্ধি। এখানে বৈশিষ্ট্য হচ্ছে হ্যাঁ চাপের হ্রাস বৃদ্ধি, এবং এখানে বৈশিষ্ট্য হচ্ছে কি রোধ। সো এইটার তোমার হচ্ছে অফিসিয়াল কিছু নাম আছে। আমরা কি মাপতেছি? টেম্পারেচার, আমরা তাপ পরিমাপ করতেছি। এখন ছোটবেলা থেকে একটা নাম শুনছো জ্যামিতি। জ্যামিতি কেমন আসছে নামটা? জ্যামিতি হচ্ছে জ্যামিতি, জ্যা হচ্ছে জিওমেট্রিক, মানে পুরাতন জামানায় এটা সম্ভবত মিশরের সাইডে, হ্যাঁ তোমার মনে করো যে চাষ করা যখন হতো, ভূমি যখন চাষ করা হতো কৃষিকাজের জন্য, তখন কার জমি কতটুকু, হ্যাঁ কতটুকুতে কী চাষ করা হবে এটা পরিমাপ করা ডিফিকাল্ট হয়ে গেছিলো বা দরকার হয়ে গেছিলো। তখন তারা জিও মানে কি ভূগোল, জিওমেট্রি পরিমাপ করছে, ওখান থেকে আসছে জ্যামিতি। সো ওই রকম আমরা তাপ পরিমাপ করতেছি, তাপ মিতিক, এই জন্য বলতে ঠিক আছে থার্মোমেট্রি। সো আমাদের থার্মোমেট্রিক পরিমাপ দরকার। সো আমাদের খেয়াল করে দেখা এখানে কিছু পদার্থ আছে, এই পদার্থগুলোকে বলা হয় থার্মোমেট্রিক পদার্থ বা তাপমিতিক পদার্থ। এবং আমরা যেটা পরিমাপ করব, যেই বৈশিষ্ট্যকে কাজে লাগাবো, ঠিক আছে, যে বৈশিষ্ট্যকে আমরা ইউটিলাইজ করব, সেগুলো হচ্ছে তাপমিতিক ধর্ম। সো এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে তাপমিতিক ধর্ম। হ্যাঁ, এই বৈশিষ্ট্যগুলাই হচ্ছে তাপমিতিক ধর্ম। এবং এই যে বৈশিষ্ট্যগুলো যা যা লেখা আছে এবং যেগুলো পদার্থ আমরা ইউজ করতেছি সেগুলো হচ্ছে তাপমিতিক পদার্থ। এবং এখান থেকে তুমি যে কোনো কলেজে ভর্তি পরীক্ষা দাও না কেন, এমসিকিউতে আসার একটা চান্স আছে। এই বলো ক্লিয়ার কিনা? এতটুকু কিছুই না, জাস্ট মানে ফিজিক্স বইটা হচ্ছে অনেক সময় সাহিত্যের মতো হয়ে যায়। হ্যাঁ, ফিজিক্স কি বলে যে সাবজেক্টটা একটু রহস্যজনক, কখনো কখনো সেটা সাহিত্য হয়ে যায়, কখনো কখনো সেটার মধ্যে ভাষার মারপ্যাচ থাকে, আবার কখনো কখনো সেটা ম্যাথ হয়ে যায়। হ্যাঁ, রং বদলায় আর কি। তো ফিজিক্স হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে ফিজিক্স সাহিত্য। এটার বৈশিষ্ট্যকে একরকম জিনিস বলা হচ্ছে আর পদার্থটাকে আরেক রকম জিনিস বলা হচ্ছে। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখো আর কি। এখন আসা হচ্ছে যে ঠিক আছে, আপনি ভালো কথা যে আপনি টেম্পারেচার পরিমাপ করবেন, পরিমাপ তো করে দেখান। মানে আপনি হচ্ছে একটা স্কেল নেন, ধরো যে আমি একটা স্কেল বের করি। হ্যাঁ, কি বের করব? দাঁড়াও, যে কোনো একটা স্কেল আনি। ডিসিপ্লিন টুলে গিয়ে ফিজিক্সের মধ্যে মনে হয় পাবো, নাকি ম্যাথের মধ্যে পাবো। হ্যাঁ, স্কেল, রুলার, এই দেখো একটা স্কেল। হ্যাঁ, এখন এই যে স্কেলটা আছে, যা বাবা, এই যে স্কেলটা আছে, এই স্কেলে ধরো যে আমি কিছু একটা আঁকাইতে পারি। ধরো যে আমি মাপলাম যে ঠিক আছে এখানে 0 থেকে কি হইলো, এটা ইউজ করে কেমনে? হ্যাঁ, ধরো যে কিছু একটা আমি আঁকাইছি, এটা হচ্ছে 2.8 ইঞ্চি। হ্যাঁ, এটা হচ্ছে কতটুকু? 2.8 ইঞ্চি দেখাচ্ছে। তো আমি কি করলাম, আমি বেসিক্যালি 0 থেকে বসিয়ে এটাকে 2.8 পর্যন্ত মাপতে পারি। সো টেম্পারেচারের ক্ষেত্রে এমনটা আমাদের হইতে হবে। টেম্পারেচার আপনি বললেই হবে না যে আপনি একটা গ্যাসের একটা রাখেন, টিউব রাখেন, দিয়ে আপনি মাপেন আর মাইপা দেখান। তো আপনি যেরকম এখানে মাইপা দেখালেন না সুন্দর, যে 2.8, মেপে দেখাতে হবে তো, তাই না? সো এই যে মেপে দেখানোর যে ব্যাপারটাই, মেপে দেখানোর ব্যাপারটা নিয়ে একটা ঝামেলা শুরু হয়ে গেল, যেটা মেপে দেখাবো কিভাবে। সো মেপে দেখানোর ব্যাপারের সময় দুইটা জিনিসে একটু ক্যাচাল হইলো। একটা হচ্ছে এইখানে যেরকম 0 আছে না, যেখানে একটা 0 আছে, এখানে একটা 0 আছে। হ্যাঁ, আমি মনে করি এটা সরালাম, এটা হচ্ছে 0, আর এটা কত ছিল? এটা হচ্ছে 2.8 ইঞ্চি ছিল। হ্যাঁ, সো এখানে একটা 0 আছে, খেয়াল করো, একটা রেফারেন্স আছে যেখান থেকে আমরা পরিমাপ করা স্টার্ট করতেছি, 1 নাম্বার পয়েন্ট। এবং আরেকটা হচ্ছে যে এখানে একটা ভ্যালু আছে, ওই ভ্যালুটা আমরা নিচ্ছি। ভ্যালুটার সাথে সাথে এখানে একটা এককও আছে। তাহলে খেয়াল করে দেখো, তিনটা আমাদের বৈশিষ্ট্য লাগবে। একটা হচ্ছে রেফারেন্স লাগবে, উই নিড এ রেফারেন্স, দেন উই নিড ভ্যালুস, অবশ্যই ভ্যালু ছাড়া তো কিছুই হবে না, এবং উই নিড, আমাদের একটা একক লাগবে। তাহলে পরিমাপের জন্য আমাদের এরকম একটা একক দরকার ছিল। সো তখন বিজ্ঞানী কেলভিন সাহেব এসে বললেন, আমি একক দিব, তোমরা আজীবন ওইটা ইউজ করবা। ঠিক আছে, ওনার কাছে ছিল মানে ফাঁকা মাঠে গোল যাকে বলে, একদম ফাঁকা মাঠে গোল উনি মেনে দিলেন। উনি বললেন ঠিক আছে, তোমরা একটা টেম্পারেচারকে 0 কেলভিন ধরবে, এখানে যেরকম 0 কেলভিন ধরবা, এবং বাদ বাকিগুলোকে ভ্যালু দেখাবা।
আমার নাম কেলভিন, তোমরা কেলভিন দিয়ে কাজ করবা। তো যাই কথা সেই কাজ, উনি হচ্ছে সুন্দর মতো ধরো যে ওরে বাপরে, হ্যাঁ, ধরো যে উনি সুন্দর মতো বললো যে ঠিক আছে আমরা পরিমাপ করব, তাহলে এখানে হচ্ছে 0, দাঁড়াও এটা কেমনে পরিমাপ, আমি একটু নুব হয়ে গেছি এটার ব্যাপারে, এটা প্রথম ইউজ করতেছি আমি, যাক এখানে ইউজ করি। এটা 0, 0 থেকে আমি ধরো যে 3 বা 4 এই পর্যন্ত আমি যাব। তাহলে এটা হচ্ছে 0 কেলভিন, খেয়াল করবা 0 কেলভিন, এটা হচ্ছে 1 কেলভিন, এটা হচ্ছে 2 কেলভিন ধরলাম আর কি, এটা হচ্ছে 3 কেলভিন ধরলাম ইচ্ছা মতো ধরলাম আর কি, কারো কোনো আপত্তি থাকার কথা না। ভালো কথা, উনি বলে যে ঠিক আছে আমাকে এখন থেকে স্যার ডাকবা আর আমাকে তোমরা সেটা ইউজ করবা, ওকে সবাই রাজি। কিন্তু কথা হচ্ছে যে পরের প্রশ্ন আসলো, আচ্ছা 0 কেলভিন তো যে কোনো একটা টেম্পারেচার হওয়া উচিত, এটা তো শূন্যের উপর থাকবে না, তাহলে 0 কেলভিন আবার কাকে বলবো? তখন লেগে গেল একটা যুদ্ধ। আচ্ছা 0 কেলভিন কাকে বলবো? তখন অ্যান্সার আসলো যে ঠিক আছে আপনারা পানির ত্রৈধবিন্দুর টেম্পারেচার যেটা আছে ওটা নিয়ে একটু কাজ করবেন। পানির ত্রৈধবিন্দুর টেম্পারেচার হচ্ছে 273.16 কেলভিন, কিন্তু এখানে প্যারা আছে, এটার এর দাঁড়াও এর 1/273.16 অংশকে 1 কেলভিন বলা হলো। খেয়াল করো পানির ত্রৈধবিন্দুর টেম্পারেচার যেটা হচ্ছে, ত্রৈধবিন্দু কি জিনিস এটা তো একটা কোয়েশ্চেন বড় আসতেছে এটাতে। তো পানির ত্রৈধবিন্দুর টেম্পারেচার সেটার 1/এতকে 1 কেলভিন বলবা, 1 বলবা, ঠিক আছে 1। আচ্ছা 0 কাকে বলবা? তখন উনি বললো যে ঠিক আছে যে টেম্পারেচারে যে কোনো একটা গ্যাসের আয়তন বা যে কোনো পদার্থের আয়তন 0 হয়ে যাবে সেটা হচ্ছে 0 কেলভিন। এখন এটা থিওরিটিক্যালি পসিবল, থিওরিটিক্যালি বলতে এটা বইয়ে লিখিতভাবে পসিবল, কিন্তু রিয়েল লাইফে এটা পাওয়া খুব কঠিন, ঠিক আছে 0 কেলভিন পাওয়া রিয়েল লাইফে কঠিন। সো উনি 1 কেলভিন বললো, কিন্তু 0 কেলভিন বলতে গিয়ে উনি আবার এই কথা বললো, মানে বুঝে তো একটা গ্যাঞ্জাম আছে এটার মধ্যে, খেয়াল করছে একটা গ্যাঞ্জাম আছে। সো এই রেফারেন্সটা ধরতে গিয়ে উনি একটু গ্যাঞ্জামের মধ্যে পড়লেন। এখন এই গ্যাঞ্জামটা কেমনে সলভ করছিলেন পরবর্তীতে এটা আমরা সেকেন্ড পেপারে চ্যাপ্টার 1-এ দেখবো, এখন আমি তোমাদের দেখাচ্ছি না। কিন্তু এই গ্যাঞ্জামটা সলভ বেটারভাবে কীভাবে করা গেছে সেটা আমি বলি। মানে এই জিনিসটাতে এখানে যেটা হয়েছে যে এটা এমন একটা স্কেল বা যেটা এমন একটা ওয়ে যেখানে তুমি এই পর্যন্ত পৌঁছাটা দুরূহ, ইভেন 1 কেলভিন 2 কেলভিন এগুলাতেও পৌঁছানো খুব কঠিন হয়ে যায়। সো এই কারণে তোমার কাছে একটা ব্রোকেন স্কেল আছে, ব্রোকেন স্কেল মানে তো বোঝো যে একটা স্কেল আছে ভাঙ্গাচুরা, ঠিক আছে একটা স্কেল আছে যেটা কি ভাঙ্গাচুরা আর কি, মানে সেটার অনেক বেশি টেম্পারেচারে যাওয়া যায় না, আবার অনেক কম টেম্পারেচারে যাওয়া যায় না, এই অবস্থা থেকে তোমাকে পরিমাপ করতে হবে। তখন হয়ে গেল মুশকিল, যে আচ্ছা আমি তাহলে পরিমাপটা করবো কেমনে? তো তখন তুমি চিন্তা করতে পারো হচ্ছে ওয়েট, এই যে স্কেলটা আছে না 0 থেকে 6, ধরো তুমি এটাকে ভেঙে দিচ্ছ বলতে ধরো যে তুমি এখানে বলা যে আমার এইখানে এতটুকু ভাঙা, এইখানে এতটুকু ভাঙা, আপনি এইটুকু টাচ করতে পারবেন না, আপনি কাজ করতে হবে খালি এতটুকুর মধ্যে। তখন আমি বললাম যে সমস্যা কি, তোমার কাছে যদি একটা ভাঙা স্কেল দিই তাও তো তুমি 2 ইঞ্চি 3 ইঞ্চি তো মাপতে পারবা, কেমনে? ধরো আমাকে 2 ইঞ্চি মাপতে হবে, এখানে আমি কি করব, আমি 2 থেকে শুরু করব, সমস্যা কি, এই 2 থেকে শুরু করে যে এখানে 2 আছে, হ্যাঁ এখানে 2 থেকে শুরু করে আমি 4 পর্যন্ত যাব, সুন্দর মতো 2 থেকে শুরু করে 4 পর্যন্ত গেলাম, হয়ে গেল আমার কাছে 2 ইঞ্চি, এটাই আমার জন্য 2 ইঞ্চি, ঠিক আছে। খেয়াল করো তোমার কাছে একটা ভাঙা স্কেল আছে তাও তুমি সুন্দর মতো মাপতে পারলা। এই সেম প্রিন্সিপালটা ইউজ করা হলো টেম্পারেচার মাপতে। সেখানে বলা হলো যে ভাই আমার এত 0 কেলভিনে যাওয়া যাবে না, আবার এত ইনফিনিটি অত উচ্চতা তো যাওয়া লাগবে না, আমি মাঝখানের 2টা টেম্পারেচার নিয়ে কাজ করব। এখন এরপরের ঝগড়া শুরু হলো কোন টেম্পারেচার নিয়ে কাজ করব, মানে বুঝোই তো একটা কোনো কিছু আবিষ্কার হওয়ার সময় বিশাল রকমের হচ্ছে এগুলা গ্যাঞ্জাম লাগে, ফাইটিং হয় যে কোনটা ইউজ করবো কোনটা ইউজ করবো না। তখন তখন হচ্ছে মানে তৌহিদ আফ্রিদি ভাইয়া হচ্ছে 2জন বিজ্ঞানীকে 2 পাশে নিল, 2জন বিজ্ঞানীকে 2 পাশে নেওয়ার পরে জাস্ট তাদের মধ্যে বললো যে ভাইয়া এখন থেকে আপনারা লাইভে এসে বলেন যে আপনাদের মধ্যে আপনারা কোনো রকম ঝগড়া করবেন না, আপনারা দুইটা টেম্পারেচার মেনে নেবেন। তো
তৈরি আপ্রীতি ভাইয়া বাম পাশকে বললো যে আপনি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াসকে মেনে নেন একটা একটা নিচে, এবং ডান পাশের জনকে বললো যে আপনি হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস মেনে নেন। এখন কথা হচ্ছে যে এটা উনি কেন বললো, তহিদ আফ্রিদি ভাইয়া কেন বললো? কারণ হচ্ছে এই 0 ডিগ্রি সেলসিয়াসটা খুব অ্যাভেলেবল, বরফের টেম্পারেচার। পানি বলতে তো পানি পানি চারিদিকে, মানে তুমি যেখানে তাকাবা সেখানেই পানি, বাসার মধ্যে পানি, ঘরের বাইরে পানি, পৃথিবীতে পানি, 70% পানি, পানি দিয়ে ভরপুর। সো পানির দুটা টেম্পারেচার ইজিলি বের করা যায়, একটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস এবং আরেকটা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো তহিদ আফ্রিদি ভাইয়া যখন এটা বললো তখন সবাই আচ্ছা চিন্তা করলো, আচ্ছা ভাইয়া তো ঠিকই বলতেছে, ওকে মেনে নিই। সো মেনে নেওয়া হয়ে গেল, ঠিক আছে, তারা মেনে নিল আর কি। সো তারা যদি মাইনা নেয় তখন যেটা হলো যে ঠিক আছে, আমাদের কাছে এখন দুইটা টেম্পারেচার আছে ফিক্স, একটা 0 ডিগ্রি, একটা 100 ডিগ্রি সেলসিয়াস। তো চলো আমরা এই দুইটা ফিক্সড টেম্পারেচার নিয়ে কাজ করি। সো এখন আমরা যেটা মাপতেছি সেটাতে আমাদের কাছে দুইটা টেম্পারেচার ফিক্স করে, একটা হচ্ছে বরফের গলনাঙ্ক, বরফের গলনাঙ্ক 0 ডিগ্রি সেলসিয়াস, এবং আরেকটা হচ্ছে পানির স্ফুটনাঙ্ক, 100 ডিগ্রি সেলসিয়াস। এবং মিডল পয়েন্টটা তুমি খেয়াল করে দেখো, এখানে 2 থেকে 4 তুমি যখন শুরু করলা তখন তুমি 1 ইঞ্চিও মাপতে পারবা, 1.5 ইঞ্চিও মাপতে পারবা, খেয়াল করছো? সো তুমি অনেক কিছু চাইলে মাপতে পারো। সো তুমি ধরো যে এমন একটা টেম্পারেচার পাইছো যেটা হচ্ছে এইটা, তুমি এটা মাপবা। এখন কথা হচ্ছে যে ঠিক আছে, এটাকে সুন্দর মতো ব্যাখ্যা করা যায় বা এটাকে সুন্দর মতো ম্যাথমেটিক্সে নিয়ে আসতে হবে, কারণ আমাদের মাপতে হতে। তো তখন তুমি হচ্ছে সুন্দর মতো কি করবা, সুন্দর মতো হচ্ছে কয়েকটা কি বলে যে আঁকাবা আর কি। ধরো যে সুন্দর মতো কয়েকটা থার্মোমিটার আঁকাচ্ছ পাশাপাশি, আমরা 4টা আঁকাবো, হ্যাঁ, টোটাল 4টা থার্মোমিটার আঁকাবো। একটু প্যারাদায়ক এটা, রাফ মানে একদম রাফ আঁকানোই বেশি সোজা, এভাবে ভংসং করে আঁকানো হচ্ছে, কিন্তু আঁকাই ফেলছি, আঁকাইতে হবে। ওকে, তারপরে থার্মোমিটার নিচে হচ্ছে এখানে পারদ থাকবে, সো পারদ যখন থাকলো তখন তুমি কয়েকটা টেম্পারেচার খেয়াল করে দেখবে। আমি জাস্ট একটু টিউবটা আঁকাই নিই পারদের খুব দ্রুত। এই হচ্ছে টিউব, যেটা দিয়ে পারদ চলাচল করবে। আর মাঝখানে কি থাকবে, পারদ থাকবে। এখন এখন একটা খুব বেসিক ব্যাপার বুঝতে হবে, যেটা অনেকেই বোঝে না, ঠিক আছে? সাবধানে, আমি যে কথাগুলো বলবো একটু সাবধানে এখন শুনবা। আগে আপাতত একটু দূরে দূরে নিয়ে যাই, তাহলে দেখতে সুবিধা হবে। ধরো যে আমি যে কোনো একটা টেম্পারেচার পরিমাপ করব, সাপোজ আমি হচ্ছে আমার হাতের টেম্পারেচার পরিমাপ করব, ঠিক আছে? ধরো যে আমার হাতের এই জায়গাটার টেম্পারেচার পরিমাপ করব। সো আমি হাতের টেম্পারেচার যখন পরিমাপ করব তখন আমি কি করব, সুন্দর মতো এটা মনে করো থার্মোমিটার, এটা আমি এখানে সেট করব। তো সেট করার পরে থার্মোমিটার কী করবে, একটা নির্দিষ্ট রিডিংয়ে যাবে। এখন এটা যে কোনো থার্মোমিটার হোক না কেন, পারদ ইউজ করা হচ্ছে, সবগুলাতে কি আছে, পারদ আছে, এবং সবগুলাই এমনি এমনি উঠতে পারে, বেয়ে বেয়ে উঠতে পারে। সো আমি যদি এই থার্মোমিটারটা বসাই, তাহলে এই পারদ যেমনে বিহেভিয়ার দিবে, এই থার্মোমিটারটা একই বিহেভিয়ার দিবে, এই থার্মোমিটারটা একই বিহেভিয়ার দিবে, এই থার্মোমিটারটা একই বিহেভিয়ার দিবে। বিহেভিয়ার মানে কি? বিহেভিয়ার মানে হচ্ছে বৈশিষ্ট্য, বা সেটা একই পরিমাণে প্রসারিত হবে। তাহলে এই থার্মোমিটারটা খেয়াল করো, এই থার্মোমিটারটা যতটুকু প্রসারিত হবে, যতটুকু প্রসারিত হবে, ধরো যে এতটুকু প্রসারিত হয়েছে,
তখন এই থার্মোমিটারটাও একই রকমই প্রসারিত হবে, মাস্ট বি একই রকমই হতে হবে, কমও না বেশিও না, একই রকমই প্রসারিত হবে, একই পরিমাণে প্রসারিত হবে, এবং এই থার্মোমিটারটাও একই পরিমাণে প্রসারিত হবে। কথা বুঝো, এই থার্মোমিটারের গায়ে কিন্তু ভিন্ন ভিন্ন জিনিস লেখা থাকতে পারে। গায়ে লেখা থাকতে পারে এটা ডিগ্রি সেলসিয়াস, গায়ে লেখা থাকতে পারে এটা ডিগ্রি ফারেনহাইট, গায়ে লেখা থাকতে পারে এটা কেলভিন, গায়ে লেখা থাকতে পারে এটা আদার্স যে কোনো কিছু লেখা থাকতে পারে, যে কোনো কিছু লেখা থাকতে পারে। কিন্তু কিন্তু আলটিমেটলি সেটা উঠবে একই দূরত্ব, কারণ কি এটা পারদ, একই পারদ এবং একই উচ্চতায় সে উঠবে। এখন বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে সেটা নামকরণ করতে পারে একই উচ্চতাকে। ধরো যে আমি বললাম যে আচ্ছা এই থার্মোমিটারটা হচ্ছে যে কোনো থেটা টেম্পারেচার, থেটা নাম, এই থার্মোমিটারটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, বা সেলসিয়াস থার্মোমিটার। এই থার্মোমিটারটা হচ্ছে ডাক্তারি যেটা ফারেনহাইট, এবং এটা হচ্ছে কেলভিন থার্মোমিটার। তখন তুমি খেয়াল করে দেখো এই থার্মোমিটারে 0 ডিগ্রি মানে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কি, মানে হচ্ছে বরফের গলনাঙ্ক। বরফের গলনাঙ্ক যদি এই থার্মোমিটারে এখানে আসে, এই থার্মোমিটারও সেটা এইখানেই আসবে, এই থার্মোমিটারও সেটা এইখানেই আসবে, মাস্ট। এমন না যে এটাতে একটু উপরে যাবে এটা নিচে আসবে, প্রসারণ একই রকমের হবে, সো এখানেই থাকবে। পানির স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াসে এই থার্মোমিটার যদি এই জায়গায় দিয়ে মনে করো যে থামে, তাহলে এই থার্মোমিটারও এই জায়গায় গিয়ে থামবে, এই থার্মোমিটারও এই জায়গায় গিয়ে থামবে, ইভেন এই থার্মোমিটারও একই জায়গায় গিয়ে থামবে। ঠিক আছে, সো দুইটা টেম্পারেচারে সে একই জায়গায় গিয়েই থামবে। তাহলে আমি যে আমার হাতের যে টেম্পারেচার পরিমাপ করছি, তাহলে এটা এখানে গিয়ে থামছে, সো এটাও এখানে গিয়েই থামবে। আইডিয়াটা বুঝছো কিনা বলো? একই জায়গায় গিয়েই থামবে, উচ্চতা সেম টু সেম হবে। এবার আমি একটা কাজ করব, সেটা হচ্ছে এখানে একটা পরিমাপ বসাবো। সেটা হচ্ছে এরকম, আমি বললাম এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে সি। তাহলে এটার জন্য তাই এ বি সি সেম টু সেম উচ্চতা, এ বি সি, এটার জন্য এ বি সি। এখন বিভিন্ন টেম্পারেচার বিভিন্ন কি বলা যায় থার্মোমিটারে বিভিন্ন রিডিং দেখাবে। রিডিং মানে হচ্ছে ভ্যালুগুলো ভিন্ন হবে, উচ্চতা একই, খেয়াল করো ভ্যালু ভিন্ন। ধরো যে আমি যদি বলি যে আমার এতটুকু হাতের এতটুকু থেকে এই পর্যন্ত হচ্ছে 1 ফিট, ফিটে লিখলে 1 ফিট, ঠিক আছে। আমি যদি ইঞ্চিতে দেখি তাহলে 12 ইঞ্চি, মিটারে দেখলে ভিন্ন একটা আসবে, কিন্তু তাই বলে কিন্তু আমার হাতের পরিমাপ কখনো চেঞ্জ হবে না, হাতের পরিমাপ ফিক্স থাকবে। সো একই রকমই, সো এখানে পরিমাপগুলো ফিক্স থাকবে, রিডিংগুলো ভিন্ন ভিন্ন হবে। তাহলে এখানে যদি রিডিংটা ধরি যে এখানে আইসের যে রিডিংটা, এটা হচ্ছে থেটা আইস, থেটা আইস, এটা ধরো বেশি হয়ে গেছে, চিকন হয়ে গেছে। থেটা আইস যদি হয়, তাহলে আইসে পানির গলনাঙ্ক কত, 0 ডিগ্রি সেলসিয়াস, সরি বরফের গলনাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট বরফের গলনাঙ্ক, আর এটা হচ্ছে 273 কেলভিন বরফের গলনাঙ্ক। হ্যাঁ, যেরকম হচ্ছে পানির স্ফুটনাঙ্ক, এটা যদি বলি যে থেটা আইস, থেটা স্টিম আর কি, স্টিম ফর বাষ্প। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর স্টিমে সেটা দেখাবে 100 ডিগ্রি সেলসিয়াস, বাষ্প এটা দেখাবে 212 ডিগ্রি ফারেনহাইট, এবং এটা দেখাবে হচ্ছে 373 কেলভিন। আমরা এটা আদার যে কোনো টেম্পারেচার আমি জানি না, এটা আমি বের করছি, সো এটা আমি জিজ্ঞেস করলাম থেটা, এটা হচ্ছে সেলসিয়াস আর কি, সি বললাম, হ্যাঁ, এটা ফারেনহাইটের এফ বললাম, এবং এটা কেলভিনের কে বললাম। এখন আমি যে কাজটা করব সুন্দর মতো, সেটা হচ্ছে একটা অনুপাত বের করব। আমি অনুপাত বের করব হচ্ছে এইভাবে, এসি বা এইভাবে লেখো সি এ বাই বি এ, এই অনুপাতটা এখানে বের করব। সি এ বাই বি এ কত হবে? সি এ বাই বি এ হবে ইকুয়াল টু হবে থেটা মাইনাস থেটা আইস ডিভাইড বাই বি এ, থেটা স্টিম মাইনাস থেটা আইস। এখানে কত হবে? সি এ বাই বি এ, খেয়াল করো, সি মাইনাস 0 ডিভাইড বাই 100 মাইনাস 0, এটা কত হবে? 212 বি এ বাই সি এ, তাই না? নাকি সি এ বাই বি এ করছে, তাহলে কত হচ্ছে? এফ মাইনাস 32, আর এখানে কত হবে? 212 মাইনাস 32,
এখানে কত হবে কে মাইনাস 273, 373 মাইনাস 273। সো এই যে কয়েকটা ইকুয়েশন এখানে আসলো, এই ইকুয়েশনগুলো তোমরা তোমাদের বইগুলোতে দেখছো এবং এটা দিয়ে তোমরা ম্যাথও করছো। সো এখন হচ্ছে আমাদের এই ইকুয়েশনগুলো নিয়ে কাজ করতে হবে। এই ক্লিয়ার কিনা এই পর্যন্ত বলো, যারা অনলাইনে আছে একটু বলো ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার থাকে তাহলে হচ্ছে আমরা এই ইকুয়েশন নিয়ে কাজ করা একটু শুরু করি। তাহলে আমাদের কাছে যে ইকুয়েশনগুলো আসলো, সি এর আসছে হচ্ছে এটা, এফ এর আসছে হচ্ছে এটা, তাহলে সি এবং এফ এর ইকুয়েশন থেকে একটা জিনিস আমরা লিখতে পারি সি বাই 100, এফ মাইনাস 32 বাই 180। তাহলে এখানে সি বাই 5, এফ মাইনাস 32 বাই 9। তুমি চাইলে এটা মনে রাখতে পারো অ্যাজ এ শর্টকাট, কিন্তু আমি প্রেফার করব যে তোমরা মেইনটা মনে রাখো। মেইনটা মনে রাখলে কখনোই ভুল হবে না, এগুলো মাঝে মধ্যে একটু ভুল হয়ে যেতে পারে এই শর্টকাটগুলো। এবং আরেকটা আরেকটা হচ্ছে যে কেলভিনের সাথে যেটা আসছিল, এটা সি বাই 100, এটাও কে মাইনাস 273 বাই 100, বা সি ইকুয়াল টু কে মাইনাস 273। এবং এখান থেকে যেটা বোঝা যায় যে আমরা যদি যে কোনো একটা টেম্পারেচারকে কেলভিন থেকে ডিগ্রি সেলসিয়াসে চেঞ্জ করতে চাই, কি করতে হবে 273 মাইনাস দিতে হবে, বা সেলসিয়াস থেকে কেলভিনে কনভার্ট করতে গেলে 273 প্লাস করতে হবে। এটা তোমরা জানোই আর কি, সে এখানে বলার কিছু নাই। এখন তোমাদের পরীক্ষায় কি আসতে পারে, পরীক্ষায় যেটা আসতে পারে সেটা হচ্ছে এরকম, বললো যে এরকম যে কোন টেম্পারেচারে, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও কেলভিন একই পাঠ দিবে। ওকে, তাহলে এখানে কার কার মধ্যে কথা, সেলসিয়াস এবং কেলভিন। অ্যান্সার ইজ একটাও সম্ভব না। খেয়াল করো সেলসিয়াস, হ্যাঁ, আর কেলভিনের মধ্যে যে সম্পর্কটা, সি বাই 100, কে মাইনাস 273 বাই 100, কেবলই যেটা করলাম, হ্যাঁ। তাহলে সি ইকুয়াল টু কে মাইনাস 273। এখানে তুমি যত যাই করো সি এবং কে এর মধ্যে একটা 273-এর ডিফারেন্স থাকবেই, তাইলে কোনোটাই অ্যান্সার না, বা এটা অসম্ভব অ্যান্সার, ঠিক আছে, ইহা অসম্ভব। সেলসিয়াস এবং কেলভিন দুশো তিয়াত্তর পরিমাণেই কি দিবে, ডিফারেন্স দিবে, হ্যাঁ। যেরকম সম্ভব কিছু করি, ধরো যে এটা বেশ ফেমাস আর কি এমসিকিউটা, এটা পাইতেও পারো তোমরা, বলা যায় না, তোমরা করেও আসছো। কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইট একই পাঠ দিবে। সেলসিয়াস এবং ফারেনহাইট একই পাঠ দিবে, তাহলে একই পাঠ মানে হচ্ছে রিডিং একই দিবে। ধরো যে আমরা সেলসিয়াস আর ফারেনহাইট দিয়ে কাজ করতেছি এই দুটো নিয়ে, এখানে সেলসিয়াসে তুমি যে ভ্যালুটা পাবা, ধরো যে কোনো একটা ভ্যালু, এফ এর ভ্যালুটা সেম হবে, সি ইকুয়াল টু এফ হয়ে যাবে, ভ্যালুটা সেম হয়ে যাবে। কোন টেম্পারেচার আসলে এই জাদুটা হবে, সেই জাদুর ভ্যালুটাই বের করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, সি এবং এফ এর মধ্যে সম্পর্কটা লিখতে হবে। অনেকে ডাইরেক্টলি ওই শর্টকাটটা লিখতে পারো, কোনো সমস্যা নেই, মিলবে, একই জিনিসই আসবে। তাহলে সি এবং এফ সমান হবে, ঠিক আছে, সি যা এফ ও তাই, তাহলে এফ এর বদলে আমি সি লিখলাম। তাহলে তোমার এখন কাজ হচ্ছে সি এর ভ্যালুটা বের করা, দেখো কত আসে, ক্যালকুলেটরটা বসাও।
-40 ডিগ্রি। তার মানে যখন টেম্পারেচার -40 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, টেম্পারেচার -40 ডিগ্রি সেলসিয়াস, ওই মোমেন্টে ফারেনহাইটে গেলেও টেম্পারেচার -40 ডিগ্রি ফারেনহাইটই আসবে, মাস্ট বি, আসতেই হবে। এটা গেল হচ্ছে খুব সোজা একটা কোয়েশ্চেন আর কি, কিন্তু এগুলো পাইতে পারো এমসিকিউতে। ধরো যে তোমার কাছে এমসিকিউতে আসলো, তোমার, আমি শিওর এটা তোমরা করছো এর আগে, সো এটা ওয়ান টাইপ অফ মাথার মধ্যে থাকা উচিত, ম্যাথ না করেও যেন অনেকে পারে আর কি, জিনিসটা কমন জিনিস এটা। যেরকম আরেকটা ধরো, কোন তাপমাত্রায় সেলসিয়াস ও ফারেনহাইটের পার্থক্য, পাঠের পার্থক্য 50 ডিগ্রি সেলসিয়াস হবে। এর একটা তোলো, কোন তাপমাত্রায়, মানে পার্থক্য বের করতে বলেছে আর কি, যে তুমি একটা নির্দিষ্ট একটা টেম্পারেচার যাবা, তখন তুমি সেলসিয়াসে যেটা পাবা, ফারেনহাইটে তার 50 ডিগ্রি ডিফারেন্স থাকবে। এখন নর্মালি তুমি যদি চিন্তা করো, নর্মালি চিন্তা করলে ফারেনহাইটের ভ্যালুগুলো মোটামুটি একটু বেশি হয়। যেরকম আমরা আমাদের জ্বরের সময় ফারেনহাইট টেম্পারেচারের থার্মোমিটার ইউজ করি, সো এবং এই কারণে জ্বর যখন আমরা পরিমাপ করি তখন আমাদের জ্বরের ভ্যালুগুলা 101, 100, 102 এরকম থাকে। কিন্তু তুমি যদি সেলসিয়াস এটা পরিমাপ করো, এটা দেখবা যে 40-এর কাছাকাছি সম্ভবত একটা ভ্যালুতে আসে, হ্যাঁ, মানে জ্বরের টেম্পারেচার। কিন্তু আমরা ওটাতে অভ্যস্ত ফারেনহাইটে, এই কারণে আমরা ওটা ইউজ করি ডাক্তার এইভাবে। সো ফারেনহাইটের টেম্পারেচারগুলো একটু বেশি হয়, খেয়াল করছো, এখানে 0-তে হলে 32, 100-তে হলে 212। সো ডিফারেন্সটা তুমি যখন বের করবা তখন ইটস লাইকলি, মানে এটা হওয়াটা বেশি সম্ভব বা বেশি প্রবাবল যে হচ্ছে এটার ভ্যালুটা, যেটা ভ্যালুটা পাবা, এটার ভ্যালুটা এটার চেয়ে কম হবে, ঠিক আছে, এটার ভ্যালুটা এটার চেয়ে বেশি হবে, মানে বেশি হবে আর কি, ফারেনহাইটটা বেশি হবে। তার মানে আমি চিন্তা করবো যে ঠিক আছে 50 ডিগ্রি পার্থক্য, তো তাহলে F - C ইকুয়াল টু হবে 50, বা F ইকুয়াল টু C+50, এটা আমি নিয়ে চিন্তা করব শুরুতে, তাই না? তাহলে F ইকুয়াল টু C+50, এটা যদি আমরা F এবং C এর মধ্যে সম্পর্কে বসাই, C - 0 ডিভাইড বাই 100 - 0 ইকুয়াল টু হচ্ছে F - 32 ডিভাইড বাই 212 - 32। তাহলে কি আসে, C বাই 100 F - 32 বাই 180। তাহলে তোমার কাছে যেটা থাকতেছে F যেটা, সেটা কিন্তু C+50, F যেটা সেটা কি C+50, তাহলে C বাই 100 C+50 -32 বাই 180। তাহলে তুমি এখন খেয়াল করে দেখো C এর ভ্যালু কত আসে। (22.5)। তার মানে কোন একটা টেম্পারেচারের কি হবে, সেলসিয়াসে সেটা থাকবে 22.5, এবং সেম টু সেম টেম্পারেচার ফারেনহাইটে দেখাবে হচ্ছে 50 ডিগ্রি পার্থক্যে, মানে 50 ডিগ্রি বেশিতে 72.5, হ্যাঁ, ডিগ্রি ফারেনহাইট। আইডিয়াটা বুঝছো, যে তোমার একটা নির্দিষ্ট টেম্পারেচার যেটা 22.5 ডিগ্রি সেলসিয়াস, তখন ফারেনহাইট স্কেল ধরলে সেটা 72.5 ডিগ্রি ফারেনহাইট দেখাবে। এই কারণে তোমার কি বলে, যে এই কারণেই হচ্ছে পার্থক্য যেটা সেটা আসে হচ্ছে 50 ডিগ্রি। দ্যাটস ইট। সো স্কেল নিয়ে মোটামুটি এই টাইপের প্রশ্ন থাকতে পারে, এবং যেহেতু এমসিকিউ পরীক্ষা যদি হয়, কারণ এটা বলা যায় না, প্রবাবল মানে বলা যায় না কখন কি হয়, এমসিকিউ হতে পারে, রিটেনও হতে পারে। এমসিকিউ হলে এই চ্যাপ্টারের ক্ষেত্রে প্রবাবিলিটি একটু বেশি যে মানে থেকে দিতে পারে, কি বলা, যে এই স্কেলগুলো থেকে দিতে পারে। কেন বলি, কারণ যারা প্রশ্ন করবেন তারা হচ্ছে কলেজের টিচার, তাই না, কলেজের টিচার, সম্মানিত টিচাররা, এবং এতটুকু যতটুকু পড়লাম এটার সাথে ইন্টার সিলেবাসের মিল আছে, ইন্টার সিলেবাসে সেম টু সেম টপিকগুলো আছে, ঠিক আছে। সো প্রবাবিলিটি বেশি যে দিতেও পারে, ঠিক না, মানুষের একটা মানে
কি বলে যে একটা অভ্যাস থাকে সেম টু সেম টপিকের প্রশ্ন দেখা বা সেম টু সেম টপিকের প্রশ্ন করা। সো তারা কিন্তু অভ্যস্ত যে ওই টপিক্যালের প্রশ্নগুলো নিয়ে, সো আসতে পারে আর কি। এখন আমরা পরবর্তী যেটা পড়ব সেটা আমাদের ইন্টারে আর নাই, আমাদের ইন্টারে পর্যন্ত মানে এখন যেটা পড়বা কিছুক্ষণ পর আরেকটা টপিক আছে সেটা ইন্টারে আছে, কিন্তু এখন যেটা পড়বো সেটা হচ্ছে ইন্টারে নাই। এখন হচ্ছে শুরুতে আমরা যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ। খেয়াল করে দেখো, আমি শুরুতেই বললাম যে এই চ্যাপ্টারের নামের মধ্যেই জাদু আছে। এই চ্যাপ্টারের নামের মধ্যে তাপের প্রভাব তো আছে, কিন্তু বস্তু আছে। সো বিভিন্ন টাইপের বস্তু নিয়ে কাজ আছে। সো এখন হচ্ছে কঠিন বস্তুতে আমরা একটু দেখব কঠিন বস্তুতে তাপের প্রভাব কীরকম। এখন কঠিন বস্তুর ক্ষেত্রে তাপের প্রভাব হচ্ছে 3 রকমের হতে পারে। তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এটার দৈর্ঘ্য প্রসারণ হতে পারে, মানে টেম্পারেচার বাড়াবা এটার দৈর্ঘ্য বাইরে যাবে। কঠিন পদার্থের ক্ষেত্রে এটার ক্ষেত্রফলের প্রসারণ হতে পারে, এবং কঠিন পদার্থের ক্ষেত্রে এটার আয়তনের প্রসারণ হতে পারে। এই যে এই তোমার হচ্ছে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো কখনো কখনো খুব ভালো, আমরা রিয়েল লাইফে রেগুলারলি ইউজ করি, আমাদের ভালোর জন্য, মানুষের ভালোর জন্য ইউজ করা হয়, কাজের জন্য ইউজ করা হয়। আবার কখনো কখনো একটু খারাপ, তখন হচ্ছে এগুলা চিন্তা করে কোনো একটা সিস্টেম ডিজাইন করতে হয়। যেরকম ধরো যে তুমি রেল লাইন ডিজাইন করবা, ঠিক আছে, ধরো যে এটা একটা রেলের একটা পাত, এটা আরেকটা রেলের পাত। রেল লাইনে যেটা সমস্যা সেটা হচ্ছে এটা কঠিন পদার্থ তো এক রকমের লোহা, এবং লোহা যেটা হয় গ্রীষ্মপ্রধান যেগুলো দেশ, ধরো আমাদের দেশ, যখন টেম্পারেচার ধরো যে 40 ডিগ্রি সেলসিয়াস, তখন লোহা হয় কি অনেক বেশি তাপ ধরে রাখে, এবং লোহাতে যখন রোদ পড়ে তখন অটোমেটিক্যালি যদি টেম্পারেচার 40 ডিগ্রি সেলসিয়াস হয়, ওই লোহার টেম্পারেচার তুমি ম্যাপে দেখবা যে অনেক বেশি হয়ে গেছে। এমন হতে পারে। কয়েকদিন আগে আমি 2 দিন আগে একটা নিউজ পড়তেছিলাম, এমনও পাওয়া গেছে কয়েকটা জায়গায় বাংলাদেশেরই যে ট্রেনের পাতের টেম্পারেচার 50 ডিগ্রি সেলসিয়াস টাচ করছে। সো কঠিন পদার্থের ক্ষেত্রে কী হবে, দৈর্ঘ্য প্রসারিত হয়ে যাবে। এখন দৈর্ঘ্য প্রসারিত হলে কী হবে, ধরো যে এটা না বেঁকে যাবে, কী হবে, ট্রেন লাইনটা বেঁকে যেতে পারে। হ্যাঁ, প্রসারিত হয়ে বেঁকে গেছে। এখন প্রসারিত হলে বেঁকে গেলে ট্রেন লাইন বুঝো, কিন্তু এটা একটা ট্রেনে হাজার হাজার মানুষ যায়। সো যদি এরকম কিছু একটা হয়, ট্রেন তো মনে করো লাইনচ্যুত হয়ে যাবে এবং অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, তাই না? সো এই জিনিসগুলোকে দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য যেটা করা হয়, এটা তোমরা জানো, করা হয় ট্রেনের পাতের মধ্যে মাঝে মধ্যে ফাঁক রাখা হয়। এখন এত বেশি ফাঁকও রাখা যাবে না যে ট্রেন গর্তে পড়ে যাবে, ওরকম না, খুবই কম কম পরিমাণে ট্রেন লাইনের ট্র্যাকগুলোর মধ্যে ফাঁক রাখা হয়, যেন গরমের দিনে এটা সামান্য প্রসারিত হতে পারে বা এটা সামান্য প্রসারিত হতে পারে, ঠিক আছে, মিনিমাম যেন একটা গ্যাপ থাকে। সো দৈর্ঘ্য প্রসারণকে এইভাবে ইউজ করা হয়। ক্ষেত্রফল প্রসারণ যেটা, সেটা হচ্ছে একটা মনে করো যে পাত আছে, ধরো একটা পাত, প্লেট, ঠিক আছে, প্লেট, ধরো যে তোমার যে খাতাটা আছে এটা একটা কঠিন পদার্থের, যদি ধরো যে লোহার খাতা যদি হইতো, লোহার প্লেট, ঠিক আছে। সো এই লোহার প্লেটের যেটা হবে, টেম্পারেচার দিলে কী হবে, এটা প্রসারিত হইতে। আচ্ছা, প্রসারিত কেন হয়, এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন, যে প্রসারিত হচ্ছেটা কেন। বললাম যে প্রসারিত হচ্ছে, এই ক্লাস কি আটকায় যাচ্ছে মাঝে মধ্যে একটু হালকা, আমার তো মনে হচ্ছে আটকাচ্ছে। কেন প্রসারিত হচ্ছে, কারণটা হচ্ছে এটা যে অণুগুলো আছে, অণুগুলো কি হয়, অণুগুলো হচ্ছে যখন তুমি টেম্পারেচার দাও বা তাপ দাও, বেসিক্যালি টেম্পারেচার মানে তাপ যখন প্রোভাইড করছো, তাপকে এক প্রকারের শক্তি, এই শক্তিগুলো কোথাও না কোথাও যাইতে হবে। সো অণুগুলো এই শক্তি অ্যাবজর্ব করে, নিচে নিয়ে নেয়, আর অণুগুলো ছোটাছুটি বেড়ে যায়। এই কারণে যেটা হয়, এগুলা চারিদিকে ছোটাছুটি করতে চায়। সো এই অণুগুলা কি করবে, একদম সাইডের অণুগুলো একটু বের হইতে যেতে চাইবে, আর বের হয়ে যেতে চাও মানে কি, এখানে কি হবে, ওভারঅল একটু প্রসারিত হতে চাইবে। সো এটাও তাই হবে, এটাও কি হবে, ওভারঅল একটু প্রসারিত হতে চাইবে। সো ধরলাম যে এটা ওভারঅল প্রসারিত হয়ে এটা হইতে চাইছে, ঠিক আছে। তারপরে যে কোনো একটা পদার্থ ধরো আয়তন, কঠিন পদার্থ, দৈর্ঘ্য যদি প্রসারিত হয়, হ্যাঁ, তারপর হচ্ছে ক্ষেত্রফল যদি প্রসারিত হয়,
ওভারঅল তো আয়তনই বেড়ে যাবে একটা বস্তুর। তাহলে যেটা হবে, এটার আয়তন কি হবে, এটার আয়তন বাড়তে চাইবে। সো এটার আয়তন বেড়ে মনে করো যে এরকম হয়ে গেছে। এতটা বেশি হবে না যতটা আমি দেখাচ্ছি, কিন্তু বোঝানোর জন্য একটু বড় করে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, একটু মনে করে জুম করে দেখাচ্ছি আর কি। সো এখন তো কথায় তো খই ভিজবে না, মানে কথায় তো চিরা ভিজবে না, অবশ্যই তোমাকে এটা একটু ম্যাথমেটিক্যালি দেখাইতে হবে। সো ম্যাথমেটিক্যালি যদি আমরা দেখাই দৈর্ঘ্য প্রসারণ, লেখো দৈর্ঘ্য প্রসারণ। ধরো যে কোনো একটা পদার্থ ছিল, আমি শর্টে দেখাই আর কি, কারণ এটা তোমরা পড়ে আসছো অলরেডি। এটার দৈর্ঘ্য ছিল হচ্ছে L1। পরবর্তীতে কি হলো, পরবর্তীতে এটার দৈর্ঘ্য প্রসারিত হয়ে এতটুকু ধরো হয়ে গেছে, একটু বড় করেই দেখালাম। তাহলে এটা দৈর্ঘ্য হয়ে গেল L2। তাহলে প্রসারণ কতটুকু, প্রসারণ হচ্ছে এতটুকু, এল বললাম। এখন বাচ্চারাও ডেল এলটা কতটুকু সেটা বলতে পারবে। ডেল এল ইকুয়াল টু হচ্ছে L2 মাইনাস L1। এখন কয়েকটা জিনিস হচ্ছে আমাদের একটু কমন সেন্স দিয়ে ঘাটাঘাটি করে বুঝতে হবে। সেটা হচ্ছে এই যে দৈর্ঘ্য প্রসারণটা হলো, এটা কার কার উপর নির্ভরশীল। প্রথম কথা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণটা অবশ্যই টেম্পারেচারের উপর নির্ভরশীল। তুমি যত বেশি টেম্পারেচার বাড়াবা তত বেশি দৈর্ঘ্য প্রসারিত হবে, যত কম টেম্পারেচার দিবা তত কম দৈর্ঘ্য প্রসারিত হবে। স্বাভাবিক হিসাব একদম, তাই না? দৈর্ঘ্য প্রসারিত হচ্ছে কেন, টেম্পারেচারের কারণে। হ্যাঁ, সো টেম্পারেচার বেশি হলে দৈর্ঘ্য প্রসারিত বেশি হবে, টেম্পারেচার কম হলে দৈর্ঘ্য প্রসারিত কম হবে। এটা নর্মাল ধরো যে টাকার হিসাবের মতো। ধরো যে আমি একটা স্টুডেন্টকে টাকা পড়ালে পাই 1,000 টাকা, দুইটা স্টুডেন্টকে পড়ালে পাবো 2,000 টাকা, তিনটা স্টুডেন্টকে পড়ালে পাবো 3,000 টাকা। তো এরকম আর কি। তো যত বেশি টেম্পারেচার বাড়াবা তত বেশি দৈর্ঘ্য প্রসারিত হবে। 1 নম্বর হিসাব গেল, 1 নম্বর বৈশিষ্ট্য। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে আচ্ছা, এখানে আরেকটা ফ্যাক্টর আছে। ফ্যাক্টরটা হচ্ছে ধরো একটা লোহার দণ্ড আছে 1 মিটারের, এবং আরেকটা লোহার দণ্ড আছে ধরো যে 1.5 মিটারের। কোনটা বেশি প্রসারিত হবে, নাকি দুইটা সমান প্রসারিত হবে? অ্যান্সার ইস, যেটা দৈর্ঘ্য অলরেডি বেশি সেটা আরও বেশি প্রসারিত হবে। কারণ কি, কারণ হচ্ছে এখানে অণুর পরিমাণই বেশি। সো অণুগুলা যত বেশি হবে, তত বেশি ছোটাছুটি করে বাইরে যাইতে চাইবে, বা যত বেশি কম্পন করে এক্সপ্যান্ড করতে চাইবে। সো এই কারণে যার দৈর্ঘ্য বেশি সেটা প্রসারিত হইতে চাইবে বেশি। তার মানে এই ডেল এলটা অবশ্যই আদি দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। খেয়াল করছো? এই ডেল এলটা আদি দৈর্ঘ্যের উপর নির্ভরশীল। আদি দৈর্ঘ্য অনেক বেশি, প্রসারিত অনেক বেশি হবে। আদি দৈর্ঘ্য কম, প্রসারিত কম হবে। ঠিক আছে? কখনোই লম্বা একটা তার এবং খাটো একটা তার সমান পরিমাণে প্রসারিত হবে না। লম্বা তারের প্রসারণ অনেক বেশি হবে, খাটো তারের প্রসারণ অনেক কম হবে। সো এই যে দুইটা তুমি বৈশিষ্ট্য পেলা, এই দুইটা বৈশিষ্ট্যকে তুমি হচ্ছে কম্বাইন করতে পারবে। এখন কম্বাইন করা মানে কি, মানে একত্রিত। ঠিক আছে, আমি লিখতে পারি ডেল এল সমানুপাতিক ডেল থেটা L1। আর সমানুপাতিক এই যে ধ্রুবকটা, এই ধ্রুবকটাকে উঠিয়ে হচ্ছে তুমি একটা, মানে সমানুপাতিক, হ্যাঁ, চিহ্নটাকে উঠে একটা সমানুপাতিক ধ্রুবক বসাইতে পারো। সেটা হচ্ছে আলফা। এবং আলফাটাকে বলা হয় হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। আলফাটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। তাহলে আমরা যেটা পাচ্ছি, এটা ইকুয়েশনটা আসছে হচ্ছে এরকম, ডেল এল বা L2 মাইনাস L1, নিচে হচ্ছে ডেল থেটা ইন্টু L1। এখন তোমার পরীক্ষার প্রশ্নে কি কি থাকতে পারে, এটা দিয়ে ম্যাথও থাকতে পারে, এবং পরীক্ষার প্রশ্নে এটা দিয়ে তোমার থাকতে পারে হচ্ছে এই এককগুলা বের করতে বলতে পারে। তোমাকে বললো যে আলফার একক কত সেটা বের করো। তাহলে আলফার একক কত হবে দেখো, L2 মাইনাস L1 এটা দৈর্ঘ্যের পার্থক্য। L2 মাইনাস L1 কি, দৈর্ঘ্যের পার্থক্য। তার মানে একটা দৈর্ঘ্য থেকে একটা দৈর্ঘ্য বাদ দিলে অবশ্যই মিটারে পাবে অ্যান্সার। তাহলে এটা কি হবে, মিটার। তাহলে উপরের এককটা হচ্ছে মিটার। এই L1 এটাও তো মিটার, কিন্তু এই টেম্পারেচার কি, এটা হচ্ছে কেলভিন। তাহলে মিটার মিটার কাটে, কেলভিনের ফাটে। তাহলে এককটা হচ্ছে পার কেলভিন। এককটা হচ্ছে পার কেলভিন। ঠিক আছে? তাহলে
তোমার যেটা গেল, আমাদের দৈর্ঘ্য প্রসারণ যে সহগ, ঠিক আছে, সেটা আমরা বের করতে পারি এবং সেখান থেকে আমরা ইজিলি দৈর্ঘ্য প্রসারণ বের করতে পারি। যেরকম আমরা যদি একটা ম্যাথ করে ফেলি, এই রেল লাইনের ট্র্যাকের ম্যাথ, তাহলে ইজি হয়ে যাবে। এবং তোমাদের এটা ম্যাথ কোর্স আমি জানি, তো আমি একটু করাই ফেলবো জাস্ট রিভিশন দেওয়ার জন্য। দাঁড়াও, ম্যাথটা আমি লিখে দিই। পনেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি রেল লাইনের 30 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একাধিক ইস্পাতের পাত রয়েছে। দুটি পাতের মধ্যে 1.5 সেন্টিমিটার এর একটি গ্যাপ বিদ্যমান। কত তাপমাত্রায় মধ্যবর্তী গ্যাপ পূর্ণ হবে? একটা ডেটা দেওয়া আছে, সেটা হচ্ছে ইস্পাতের দৈর্ঘ্য প্রসারণ সহগ বা আলফা, সেটা ইকুয়াল টু হচ্ছে 11 × 10⁻⁶, তাই তো? পার কেলভিন। ঠিক আছে, তাহলে একটু তুলে নাও এটা। আমি একটু টাইম দিয়ে দিই তোমাদেরকে এক্সট্রা, যারা লাইভে করছো তাদের জন্য। আমার সাথে সাথে তোলা হয়ে যাওয়া উচিত, তবু এক্সট্রা 30 সেকেন্ড টাইম দিচ্ছি। একদম বেসিক ম্যাথ তোমাদের কিন্তু করে ফেলতে হবে। আচ্ছা, তাহলে যেটা হয়েছে, খেয়াল করে দেখো, 30 সেন্টিমিটার দৈর্ঘ্য, তার মানে এটা হচ্ছে L1 আদি দৈর্ঘ্য। আর 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ছিল। আর নতুন তাপমাত্রা কত সেটা বের করতে হবে, কত তাপমাত্রা এটা হবে আমাকে। তাহলে যেটা হচ্ছে ডেল থেটা বের করতে হবে, এবং ডেল থেটার মধ্যে θ2 - θ1 আছে বেসিক্যালি। মানে আদি তাপমাত্রা এটা, নতুন তাপমাত্রা যদি এটা হয়, তাহলে টেম্পারেচার পরিবর্তন ডেল থেটা। মধ্যবর্তী গ্যাপ পূর্ণ হবে। এখন গ্যাপ পূর্ণ হওয়া মানে হচ্ছে গ্যাপ কতটুকু ছিল? গ্যাপটা হচ্ছে 1.5 সেন্টিমিটার। তাহলে নতুন যেটা টেম্পারেচার কি বলে যে ডেল এল হচ্ছে পার্থক্য, সেটা হচ্ছে L2 - L1, সেটা হচ্ছে কত? 1.5 সেন্টিমিটার, 1.5 × 10⁻² মিটার হয়ে গেছে। এখন তাহলে তোমার যদি সূত্রটা মনে থাকে, তাহলে ডেল এল কার উপর নির্ভর করে হচ্ছে আমি কি পরিমাণে আদি হচ্ছে দৈর্ঘ্য রাখছি এবং কি পরিমাণে টেম্পারেচার বৃদ্ধি করছে তার উপরে, এবং এখানে একটা সমানুপাতিক ধ্রুবক হিসেবে আলফা। তাহলে আমার কি বের করতে হবে? ডেল থেটা বের করতে হবে। তাহলে ডেল থেটা ইকুয়াল টু হচ্ছে ডেল এল ডিভাইড বাই আলফার L1। ডেল এল কত? সেটা হচ্ছে 1.5 সেন্টিমিটার। আলফা কত দেওয়া আছে? 11.10⁻⁶ ইন্টু L1 আদি দৈর্ঘ্য কত ছিল? 30 মিটার। তাহলে এখানে দেখো ডেল থেটা কত আসে?
45.45 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে টেম্পারেচারের পরিবর্তন। তাহলে আগে কত ছিল 15, তাহলে নতুন টেম্পারেচার কত? সুতরাং ডেল থিটা ইকুয়াল টু আবার কত? নতুন টেম্পারেচার মাইনাস শেষ আগের টেম্পারেচার। তাহলে নতুন টেম্পারেচার ইকুয়াল টু হচ্ছে আগের টেম্পারেচার প্লাস টেম্পারেচারের পরিবর্তন। আগের টেম্পারেচার কত ছিল 15, আর নতুন টেম্পারেচার পরিবর্তন কত 45.45। তাহলে তোমার কাছে আসা হচ্ছে 60.45 ডিগ্রি সেলসিয়াস। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সো এইভাবে হচ্ছে আমরা এগুলা বের করতে পারি। তাহলে এটা গেল হচ্ছে দৈর্ঘ্য প্রসারণের সম্পর্কিত সমস্যা। অনুরূপভাবে আমরা তাহলে ক্ষেত্রফলের প্রসারণ চিন্তা করতে পারি। ক্ষেত্রফলের ব্যাপারটা কি? ক্ষেত্রফলের ব্যাপারটা ধরো যে একটা বস্তু, কঠিন বস্তুর ক্ষেত্রফল ছিল A1, পরবর্তীতে এটার ক্ষেত্রফল বেড়ে গেল। আমি একটু বড় করেই দেখাচ্ছি। ক্ষেত্রফল হলো A2। তাহলে যতটুকু ক্ষেত্রফলের চেঞ্জ হলো ডেল এ, সেটা কতটুকু? সেটা হচ্ছে A2 মাইনাস A1। ঠিক আছে, A2 মাইনাস A1, এবং A2 মাইনাস A1 কার কার উপর ডিপেন্ড করে? A2 মাইনাস A1 ডিপেন্ড করে হচ্ছে ডেল থিটার উপরে। আমি কি পরিমাণে টেম্পারেচারে চেঞ্জ করছি? আমি যদি বেশি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে এটা বেশি বাড়বে, কম টেম্পারেচার চেঞ্জ করলে কম বাড়বে, সহজ হিসাব। এবং আমার আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে আগে কী রকম ক্ষেত্রফল ছিল তার উপরে। আগে যদি ক্ষেত্রফল একটু কম থাকে তাহলে কম বাড়বে, আগে যদি ক্ষেত্রফল একটু বেশি থাকে তাহলে বেশি বাড়বে। একটা বিশাল বড় ঢাউস, একটা মনে করো পাতের আয়তন, ক্ষেত্রফল যতটুকু বাড়বে, তোমার ছোট্ট একটা পাতের ক্ষেত্রফল অনেক কম বাড়বে তার তুলনায়। সুতরাং আমরা ওই দুটাকে মিলিয়ে 1 এবং 2 কম্বাইন করে আমরা লিখতে পারবো কি? কম্বাইন করে লিখতে পারবো হচ্ছে ডেল এ সমানুপাতিক ডেল থিটা A1। তাহলে ডেল এ সমানুপাতিক চিহ্নকে উঠাই দিয়ে বিটা। ঠিক আছে, ডেল থিটা A1। এখন এই বিটা কি জিনিস? বিটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ ক্ষেত্র প্রসারণ সহগ। ক্ষেত্র প্রসারণ সহগ। তাহলে ডেল এ ডিভাইডেড বাই ডেল থিটা A1 শেষ। সো তোমার যদি দৈর্ঘ্য প্রসারণ সহগের জিনিসপাতি মনে থাকে, একই জিনিস, এল এর জায়গায় এ, L1 এর জায়গায় A1, আলফার জায়গায় বিটা, একদম সেম টু সেম জিনিস, কোনো পার্থক্য নাই। L1 এর জায়গায় A1, ডেল এল এর জায়গায় ডেল এ, আলফার জায়গায় বিটা। তাহলে এটার এককটা কি হবে? একক একইভাবে, উপরে মিটার স্কয়ার, নিচে মিটার স্কয়ার কাটাকাটি, তাহলে একক হবে হচ্ছে পার কেলভিন। পার কেলভিন। ঠিক আছে, এবং এখানে তুমি একই রকমই ম্যাথ করতে পারবা, একই রকমেরই ম্যাথ, জাস্ট ভ্যালু বসালেই চলে আসবে। এবং আয়তনের ক্ষেত্রেও তাই। যদি তুমি আয়তনের কথা চিন্তা করো, জাস্ট আয়তনের কথা যদি চিন্তা করো, আয়তনের কি হবে? আয়তনের হচ্ছে প্রসারণ হবে। ধরো যে কোনো একটা বস্তু ছিল এরকম, পরবর্তীতে কি হলো? এটার আয়তনটা প্রসারিত হয়ে গেল। একটু বেশি বড় করছি, কিন্তু বোঝানোর জন্য করছি আর কি। ঠিক আছে, তাহলে আগে আয়তন কত ছিল? V1, পরবর্তী আয়তন কত হলো? V2। তাহলে কার কার উপর ডিপেন্ড করে? একদম সেম কমন সেন্স অ্যাপ্লাই করে আয়তন ডিপেন্ড করে হচ্ছে V1 সমানুপাতিক হচ্ছে ডেল থিটা। টেম্পারেচার বাড়াবা যত, তত বেশি আয়তনের চেঞ্জ হবে। মানে ডেল ভি, তাই না? যত বেশি টেম্পারেচার চেঞ্জ তত বেশি আয়তনের পরিবর্তন। এবং আরেকটা হচ্ছে যত বেশি আয়তন শুরুতে থাকবে তত বেশি আয়তনের পরিবর্তন, ডেল ভি সমানুপাতিক V1। ওকে, তাহলে তুমি যখন এই দুটাকে কম্বাইন করে ফেলবা, আবার যখন এই দুটাকে কম্বাইন করবা, তখন তুমি পাবা হচ্ছে ডেল ভি সমানুপাতিক V1 ডেল থিটা, বা ডেল ভি ইকুয়াল টু হচ্ছে গামা V1 ডেল থিটা। এটা হচ্ছে আয়তন প্রসারণ সহগ। ঠিক আছে, তাহলে গামা ইকুয়াল টু ডেল ভি বাই V1 ডেল থিটা।
আয়তন প্রসারণ সহগ দেখো সেম টু সেম শেপ, একই শেপের জিনিস, এবং তোমার এখানে এককটা কি হবে, এককটা হবে হচ্ছে পার কেলভিন। জিনিসগুলোকে তুমি যদি সহজে চিন্তা করো তাহলে খুবই সহজ, যদি তুমি একটু কঠিন করে চিন্তা করো তাহলে তোমার জন্য কঠিন। ইটস আপ টু ইউ, তুমি কিভাবে চিন্তা করবা। ফিজিক্স এমনই, ফিজিক্স জিনিসটা সহজ করে চিন্তা করলে খুবই সহজ, কঠিন করে যদি চিন্তা করো কঠিন হয়ে যাবে। ঠিক আছে, সো এইভাবে তুমি আয়তনের, এরকম যেরকম আমরা দৈর্ঘ্যের ম্যাথ করলাম ওরকম করে তুমি আয়তনের ম্যাথও করতে পারবা। আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে আবার ইয়েতে আছে, কি বলে যে এইচএসসিতেও আছে, এইচএসসিতেও পাবা সেম টপিক। হ্যাঁ, এবং এই কারণে এই যে দুটা টপিক থার্মোমিটার এবং এই যে টপিকটা, এই দুটা টপিকের হচ্ছে কোশ্চেন আসার প্রবাবিলিটি বেশি, কারণ আমি সেটা বললাম যে কলেজের টিচাররা যেহেতু প্রশ্ন করবেন, সো একই টাইপের যদি টপিক থাকে তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা তারা একটু টেস্ট করতে চাইবেন তোমাকে ওই সেম টপিকে। ঠিক আছে, সো এখন কথা হচ্ছে তাপ ধারণ ক্ষমতা এবং আপেক্ষিক তাপ, দুইটা ওয়ার্ড আলাদা আলাদা। ওয়ার্ড বলতে মানে এটা একটা আলাদা জিনিস, এটা আলাদা জিনিস। তাপ ধারণ ক্ষমতা মানে হচ্ছে একটা বস্তু কি পরিমাণে তাপ ধারণ করতে পারে, দ্যাটস ইট। তাপ কি একটা শক্তি, সো একটা বস্তু কি পরিমাণে শক্তি ধারণ করতে পারতেছে সেটা আমরা দেখতেছি। এখন আমি যে দুইটা বস্তুর কথা বলি, একটা হচ্ছে ধরো যে কাঠ, কাঠ না, ধরো যে কি বলবো, কাগজ, কাগজ, যে কোনো কাগজ, এবং আরেকটা হচ্ছে ধরো যে পানি। কাগজ আর পানি দুইটা আলাদা বস্তু, দুই রকমের বস্তু। এর মধ্যে কাগজ খুব সহজে তোমার হচ্ছে কি বলে যে আগুন ধরে যায় এবং খুব সহজে সেটা হিট হয়ে যায় এবং আগুনও ধরে যেতে পারে, পুড়ে যায়, ফর্ম চেঞ্জ হয়ে যায় পুড়ার পরে। ঠিক আছে, কিন্তু পানি যেটা, পানি কিন্তু সহজে পুড়ে না। খেয়াল করছো কি না কখনো? পানি বরং আগুন নেভানোর জন্য পানি ইউজ করা হয়। কেন? কারণ পানির তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি। আগুন কি জিনিস? আগুন হচ্ছে পদার্থের এক রকমের অবস্থা। আগুন কী জিনিস সেটা আমি পারফেক্টলি বললাম না, কারণ এটাতে আরও ব্যাপার আছে। ঠিক আছে, এটা পরবর্তীতে তোমাদের দেখাবো আর কি যে এখানে কী হচ্ছে, কিন্তু মানে এইচএসসিতের জন্য আপাতত দেখো যে আগুন যেটা, আগুন নেভানোর জন্য পানি ইউজ করা হয়। কেন? কারণ পানি অনেক বেশি তাপ ধরে রাখতে পারে। পানি আগুনকে ক্যাপচার করতে পারে, ধরে রাখতে পারে। তাহলে যেটা হয়েছে যে তোমার তাপ ধারণ ক্ষমতা এক এক বস্তুর এক এক রকম, এটা বোঝা যাচ্ছে এই উদাহরণ থেকেই। সো পানির তাপ ধারণ ক্ষমতা বেশি এবং এই কারণে পানি ইউজ করা হয় আগুন করার জন্য। এরকম অনেক উদাহরণ আছে যে কিছু বস্তু তাপ ধারণ ক্ষমতা অনেক কম, কিছু বস্তুর তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি। এখন এই তাপ ধারণ ক্ষমতা মাপার চেয়ে যেটা বেশি মাপা হয় সেটা হচ্ছে আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ জিনিসটা কি? আপেক্ষিক তাপ জিনিসটা আসে হচ্ছে এইভাবে যে দেখো, ধরো যে তোমার কাছে একটা বস্তু আছে, ধরো যে এম ভরের একটা বস্তু আছে, এম ভরের একটা বস্তু আছে, তুমি কি করতে চাও? তুমি হচ্ছে এটার তাপ দিতে চাও বা এটাতে তাপটা বাড়াতে চাও, তাপের পরিমাণ বাড়াতে চাও। তখন তুমি কি করতে চাইবা? তখন তুমি করতে চাইবে কি, ঠিক আছে, সহজ কথা হবে যে তুমি এটাকে হিট করবা, তাই না? এটাকে হিট করতে চাইবা মানে হচ্ছে তুমি এখানে নির্দিষ্ট একটা টেম্পারেচার বৃদ্ধি করবা। সেটা হতে পারে চুলার থ্রুতে হতে পারে, যেরকম মনে করো যে আমরা খাবার যখন রান্না করি, পানি গরম করতে চাই, বিভিন্ন কাজে পানি গরম করতে গেলে আমরা কি চুলার হিটটা বাড়াই দিই। বেসিক্যালি এখানে কি হয়, আমরা বলি হিট বাড়াই দিই, বেসিক্যালি এখানে আমরা টেম্পারেচার বাড়াই দিচ্ছি, আমরা তাপমাত্রাটা বাড়াই দিচ্ছি। ঠিক আছে, টেম্পারেচার বাড়াই দিলা। এখন টেম্পারেচার বাড়াই দিলে যেটা হবে, কি পরিমাণে হিটের পরিবর্তন হবে, ধরো যে ডেল কিউ পরিমাণে হিটের পরিবর্তন হচ্ছে, ডেল কিউ, হ্যাঁ, হিটের পরিবর্তন হচ্ছে। এটা নির্ভর করবে হচ্ছে কি পরিমাণে আমি টেম্পারেচারের কম বেশি করছি সেটার উপরে। তুমি আস্তে করে আঁচ দাও চুলাতে, কম হিট হবে, কম কম পরিমাণে হিট হচ্ছে। তুমি বেশি করে আঁচ দাও চুলাতে, বেশি আঁচ দিলে কি হবে, টেম্পারেচার পার্থক্য তুমি বাড়াই দিছো, তাহলে বেশি হিট হবে। ঠিক আছে, যারা রান্না করো মেয়েরা, ঠিক আছে, বা যাদের মায়েরা রান্না করে বাসায়, সবাই তো এটা জানি যে হিট বাড়াই দিলে বা টেম্পারেচার, এখানে বেসিক্যালি হিট না, এখানে টেম্পারেচার বলা উচিত, কিন্তু আমরা হিট বলি কারণ আমাদের অভ্যাস অনেক কিছুকে ভুল বলা। সো আমরা কি করি, টেম্পারেচার বাড়াই দিই এবং বস্তুটা, খাবার বা যাই বলো, হিট হয়। সো টেম্পারেচারের উপর ডিপেন্ড করে এবং আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কি পরিমাণে
ভর আছে সেটার উপরে। ডেল কিউ সমানুপাতিক হচ্ছে ভর। কেন? কেন? কারণ এখানে ডেল কিউ বা তাপের যে পরিবর্তন, তাপ কি একটা শক্তি। এখন ভর যত বেশি হবে, ধরো যেখানে কম খাবার আছে, আবার যদি আরেকটা চিন্তা করে এখানে বেশি খাবার আছে, দুই সময় দুইটার কেসে কিন্তু তোমার তাপের পার্থক্য কম বেশি হবে। যখন তোমার ভর কম, তখন তোমার কম তাপ দিলে চলবে, বা অন্য কথায় কম তাপ দিয়েও কাজ হবে, বা কম তাপ কি বলা যায় বাড়বে, কিন্তু ভর যখন বেশি তখন তাপ অনেক বেশি বাড়বে ওভারঅল, কারণ সেখানে শক্তি ক্যাপচার করতে পারবে বেশি। তাপ কি এক প্রকার শক্তি, তো শক্তি ক্যাপচার করতে পারবে বেশি, ধারণ ক্ষমতা বেড়ে যাবে। সো এটা হচ্ছে, তাহলে তুমি যদি এই দুটাকে কম্বাইন করো তখন তুমি পাবা হচ্ছে ডেল কিউ, ডেল কিউ সমানুপাতিক এম ডেল থেটা, এবং সমানুপাতিক ধ্রুবক উঠাই দিলে আগের মতোই, মানে সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে আগের মতো একটা ধ্রুবক চলে আসবে। ডেল কিউ ইকুয়াল টু আসবে এস এম ডেল থেটা, বা ডেল কিউ ইকুয়াল টু হচ্ছে এম এস ডেল থেটা, যেই সূত্রটা তোমরা 9-10 ইউজ করে আসা উচিত, আমার মনে হয় ইউজ করছো তোমরা। ছিল না? এটা থাকার কথা তোমাদের ছিল। তাহলে এস কি? এসটা হচ্ছে এস ইকুয়াল টু বলা হয় হচ্ছে কিউ বাই ডেল কিউ বাই এম ডেল থেটা, এবং এটা হচ্ছে বস্তুর আপেক্ষিক তাপ। যে কোনো একটা বস্তুর আপেক্ষিক তাপ ভিন্ন ভিন্ন। ধরো পানির জন্য, পানির আপেক্ষিক তাপ কত এটাও তোমাদের জানার কথা, 4200 কিন্তু জুল পার কেজি পার কেলভিন। এককটা জুল পার কেজি পার কেলভিন কিভাবে হলো? এই যে ডেল কিউ, এটা হচ্ছে শক্তির পার্থক্য জুল, এটা কেজি, টেম্পারেচার পার্থক্য হচ্ছে কেলভিন, জুল পার কেজি পার কেলভিন। এস ওয়াটার, এটা আইসেটটা একটু মনে রাখতে পারো, হুট করে কাজে লাগতেও পারে তোমাদের ভর্তি পরীক্ষায়, 2100 মানে কলেজ ভর্তি পরীক্ষায়, হ্যাঁ। এবং ভ্যাপারেটটা বা বাষ্পটা হচ্ছে 2000। ঠিক আছে? সো এইভাবে আমরা আপেক্ষিক তাপ চাইলে মেজার করতে পারি। যেরকম যদি আমরা একটা ম্যাথ করি, 2 লিটার বা 2 কেজি পানির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কি পরিমাণ তাপ প্রয়োজন? 2 কেজি পানির তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে কি পরিমাণে তাপ প্রয়োজন? তাহলে তাপের যে ইকুয়েশনটা কিউ ইকুয়াল টু এম এস ডেল থেটা, দেখো সব কিছুই দেওয়া আছে। পানির এস এর যে ভ্যালুটা, এটা অনেক সময় পরীক্ষার দেওয়া থাকবে না, কারণ এটা মনে করা হয় যে তোমরা মুখস্থ করছো বা তোমরা পারো আর কি, এটা ধরে নেওয়া হবে। সো পানির এস এর ভ্যালুটা 4200, তাহলে এটা হচ্ছে 2 কেজি 4200, ডেল থেটা হচ্ছে 10, তাই না? 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা 10 কেলভিন বৃদ্ধি একই জিনিস। তাহলে কত? 42 দুগুণা 84, 3টা শূন্য, 84,000 জুল। ঠিক আছে? এই তো একদম ছোট ছোট পিচ্ছি পিচ্ছি ম্যাথ পাবা তোমরা এটার, যদি এমসিকিউ আসে একদমই পিচ্ছি পিচ্ছি ম্যাথ পাবা। তবে এখানে একটা ফ্যাক্টর আছে, এখানে একটা ব্যাপার আছে যেটা আমি এখনো ক্লিয়ার করি নাই। সেটা হচ্ছে এরকম যে ধরো আমরা চিন্তা করলাম হচ্ছে এখানে আইস আছে, বরফ, আইস, হ্যাঁ। এখন আইস কত ডিগ্রি সেলসিয়াসে থাকবে? থাকবে হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। এই আইসকে আমি হচ্ছে তাপ দিব
তাপ প্রদান করব, এবং তাপ প্রদান করার পরে আমি তাকে পানিতে কনভার্ট করে দিব। হ্যাঁ, এটা হচ্ছে পানি, ওয়াটার। এবং আমার পরবর্তী টার্গেট হচ্ছে এই ওয়াটারকে হচ্ছে আমি বাষ্পে পরিণত করে দিব। মানে হচ্ছে এরকম যে একটা ইয়েতে ছিল, হ্যাঁ, আর এটা বাষ্পে পরিণত হচ্ছে, মানে হচ্ছে এইভাবে উবড়ে যাচ্ছে আর কি, বাষ্প। এখন বাষ্প কততে হওয়া শুরু হয়? 100 ডিগ্রি সেলসিয়াস। সো 0 ডিগ্রি থেকে 100 যে জার্নি পানি হিসেবে, সেটাতে তুমি এমএস ডেল থেটা ইউজ করতে পারো। আবার বলি, এমএস ডেল থেটা কিউ ইকুয়াল টু এমএস ডেল থেটা। এটা হচ্ছে শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তন হলে ইউজ করা যাবে। অবস্থার পরিবর্তনে ইউজ করা যাবে না। অবস্থা মানে হচ্ছে কঠিন থেকে তরল বা তরল থেকে বায়বীয়, এটাতে ইউজ করা যাবে না। অবস্থার পরিবর্তনে ইউজ করা যাবে না। কিন্তু যখন তুমি এই তাপ দিয়ে এটাকে এটাতে কনভার্ট করবা, তখন মাঝখানে দুইটা স্টেপ আসবে। একটা হচ্ছে, প্রথমত তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 0 ডিগ্রির আইসকে 0 ডিগ্রির বরফে কনভার্ট করতে হবে, সরি, পানিতে কনভার্ট করতে হবে। এটা পানি, কিন্তু এটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। প্রথম স্টেপটা হবে এটা, 0 ডিগ্রির আইসকে 0 ডিগ্রির পানিতে কনভার্ট করতে হবে। তারপরে তুমি পানিকে নিয়ে যে কাজটা করবা, এখানে আরেকটা স্টেপ আছে, এটা আরেকটু সরবে। আরেকটা স্টেপ হচ্ছে এখানে যে তুমি কি করবা, তুমি হচ্ছে এই যে 0 ডিগ্রি ওয়াটার আছে, এই ওয়াটারটাকে বিভিন্ন প্রক্রিয়ায় বা তাপ দিয়ে বেসিক্যালি তুমি এটাকে 100 ডিগ্রির ওয়াটারে কনভার্ট করবা। ওয়াটার 100 ডিগ্রি। তাহলে যেটা হলো মাঝখানের এই যে প্রসেসটা, কয়টা স্টেপ এখানে খেয়াল করো, টোটাল 4টা স্টেপ। স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 2, স্টেপ নাম্বার 3, স্টেপ নাম্বার 4। তুমি যখন 2 থেকে 3-এর মধ্যে আসো, তখন তুমি এটা ইউজ করতে পারবা। তুমি কারণ কি করছো, তুমি বেসিক্যালি ওয়াটারই আছে, ওয়াটারের টেম্পারেচার তুমি 0 থেকে 100-এ চেঞ্জ করছো। কিন্তু এইখানে যেটা হয়েছে সেটা হচ্ছে অবস্থার পরিবর্তন। এই স্টেপের মধ্যে দেখো টেম্পারেচার চেঞ্জ হয়নি, ঠিক আছে, টেম্পারেচার চেঞ্জ হয়নি। এবং এই স্টেপের মধ্যেও দেখো 100 আছে, 100ই আছে, টেম্পারেচার চেঞ্জ হয়নি, এটাও অবস্থার পরিবর্তন। ঠিক আছে, সো এই ইকুয়েশন চেঞ্জ করা যাবে, এই ইউজ করা যাবে এখানে, কিন্তু এখানে ইকুয়েশন চেঞ্জ হবে। এখানে ইকুয়েশন হবে যে কিউ ইকুয়াল টু হচ্ছে এম ইন্টু এল এফ। এল এফটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত, সরি, গলনের সুপ্ত তাপ। গলনের সুপ্ত তাপ মানে হচ্ছে 1 কেজি পরিমাণ বরফকে 1 কেজি পরিমাণে পানিতে পরিণত করতে যে পরিমাণে তাপ দরকার হয় সেটা। এবং এটা হচ্ছে 3,32,000 জুল পার কেজি। আর এখানে হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ ইউজ করা হবে। এখানে 1 কেজি পরিমাণে ওয়াটারকে
পানিকে 1 কেজি পরিমাণে বাষ্পে ইউজ করতে যে পরিমাণে হিট দরকার হয় সেটা এটা হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। এটা হচ্ছে 22,68,000 জুল পার কেজি। ঠিক আছে, সো সব কিছুই কিন্তু আলাদা, খেয়াল রাখবা। যখন 0 ডিগ্রি আইস থেকে 0 ডিগ্রি ওয়াটারে যাবে তখন ইকুয়েশন একটা, কিন্তু যখন 100 ডিগ্রি ওয়াটার থেকে 100 ডিগ্রি বাষ্পতে যাবে তখন ইকুয়েশন আরেকটা। শেপ সেম, ভ্যালুগুলো ডিফারেন্ট। এম তো এম হচ্ছে ভর, ওটা নিয়ে কথা নাই, ভ্যালু ডিফারেন্ট। আর এখানে যেটা সেটা হচ্ছে তাপমাত্রার ডিফারেন্স। যদি এই জিনিসটাকেই সুন্দর মতো তুমি হচ্ছে গ্রাফিক্যালি প্লট করতে চাও, এরকম একটা গ্রাফ তোমরা পাবা। এটা হচ্ছে টেম্পারেচার, তাপমাত্রা, এবং এই পাশে হচ্ছে তোমার হচ্ছে শক্তি বা এনার্জি। কি হবে সেটা হচ্ছে, তুমি ধরো যে 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে যাবা পানির জন্য, 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে যাবা। তখন প্রথমত 0 ডিগ্রির বরফকে 0 ডিগ্রি পানিতে কনভার্ট করতে তোমার কিছু পরিমাণে শক্তি লাগবে। শক্তি বলতে পারো বা এইদিকে টাইম বলতে পারো, কিছু পরিমাণে টাইমও লাগবে। এর পরবর্তীতে তুমি 0 ডিগ্রির বরফকে নিয়ে হচ্ছে কি বলেছে 100 ডিগ্রির পানিতে কনভার্ট করতে, মানে এখানে কি হলো, এখানে 0 ডিগ্রি বরফ আর কি, আর এটা হচ্ছে 0 ডিগ্রি পানি। পরবর্তীতে কি হলো, পরবর্তীতে সেটা 100 ডিগ্রি পানিতে নিয়ে তুমি চলে গেলা। তারপরে 100 ডিগ্রি পানি এটা এই জায়গায়, এটা এই জায়গায় 100 ডিগ্রি বাষ্পে পরিণত হলো। তারপরে তুমি আবার মনে করো যে আরও বেশি টেম্পারেচার তাকে দিতে পারো। সো এরকম স্টেপ ওয়াইজ যাবে ব্যাপারটা। এই স্টেপে টেম্পারেচার চেঞ্জ হবে না, টেম্পারেচার সেম থাকবে। এই স্টেপেও টেম্পারেচার সেম থাকবে, চেঞ্জ হবে না। কিন্তু এই স্টেপে টেম্পারেচারে চেঞ্জ হবে। ঠিক আছে, তাহলে এই স্টেপের তোমার সূত্র হচ্ছে কিউ ইকাল টু হচ্ছে এম এল এফ। এই স্টেপের সূত্র হচ্ছে কিউ ইকাল টু এম এস ডেল থেটা, এবং এই স্টেপের সূত্র হচ্ছে কিউ ইকাল টু এম এল ভি। এই স্টেপেও সূত্র হচ্ছে কিউ ইকাল টু এম এস ডেল থেটা। ওকে, সো এই রকম গ্রাফ তোমরা এমসিকিউতে পেতে পারো। তোমাদের অলরেডি তোমরা এগুলা কলেজ না বলছি, স্কুলের টেস্ট এক্সামে, তারপর হচ্ছে এসএসসি এক্সামে এটা করে আসছো। ঠিক আছে, জাস্ট একটু সুন্দর করে ব্যাখ্যা করে দিলাম যেন এগুলো ভুল একেবারেই না হয়। ওকে, তো দ্যাটস ইট, আমাদের এই চ্যাপ্টারটা এতটুকুই। আমাদের এই চ্যাপ্টারের জিনিসগুলো আমরা যেটা বললাম যে এই টপিকটা যেটা আমি পড়াচ্ছিলাম এখনই, এটা আরও ডিটেলসে লাগবে আমাদের এইচএসসিতে সেকেন্ড পেপারের চ্যাপ্টার 1-এ, কিছুদিন পরেই তোমরা পড়বা। আর আরেকটা টপিক সেটা হচ্ছে যে থার্মোমিটার, এটা আরও বেশি ডিটেলসে লাগবে হচ্ছে সেকেন্ড পেপার চ্যাপ্টার 1-এ। সো এই দুইটার কি বলে যে এই দুইটার হচ্ছে তোমার আসার চান্স বেশি। যদি বলো সাজেশন টপিক, তাহলে এই দুইটা হচ্ছে মেইন সাজেশন টপিক, কলেজে দিতে পারে, কলেজের ভর্তি পরীক্ষায়। আর তাছাড়া বাদ বাকিগুলা আগের জিনিসই, তোমরা যেটা পড়ছো ওই জিনিসগুলো একটু রিভিশন দিয়ে যাবা। ঠিক আছে, থ্যাংক ইউ। আমার সাথে তোমার নেক্সট ক্লাস কবে আমি জানি না, তবে তোমাদের তো 26 ব্যাচ আমি পার্সোনালি শুরু করে দিয়েছি, তোমাদের অন্যান্য টিচাররাও শুরু করবেন। সো একটু আপডেটগুলো দেখো, তাদের গ্রুপগুলোতে গিয়ে একটু আপডেটগুলো দেখো যে তারা কখন কি শুরু করছে। ঠিক আছে, 26 ব্যাচ কিন্তু পড়াশোনা শুরু করে দিয়েছে আর কি। ওকে, থ্যাংক ইউ।